জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ওখানটা কি হয়, একজন রোগী যদি ভর্তি যদি থাকেন, তাকে সকালবেলা মর্নিং সেশন হয়। মর্নিং সেশনে সে রোগীর সামনে থাকে, থাকার পরে সাইকিয়াট্রিস্ট স্যাররা থাকেন, সাইকোলজিস্টরা থাকেন, ইন্টার্নশিপ যারা করতেছেন তারা থাকেন। তো তাদের নিয়ে বোর্ডের মতো একটা কনভারসেশন হয়, পুরো একটা আলোচনা হয়, বেটার অবস্থাটা কি করা যায়। তো ওখান থেকে আমরা যখন নাকি ইন্টার্নশিপে যখন ছিলাম, আমরা বসে থাকতাম। বসে থাকার পরে আবার আমাদেরকে আবার কাউন্সিলিং এর জন্য দিত, তাকে কি ফ্যামিলি থেরাপি লাগবে বা আলাদা কি কি লাগবে। ঠিক আছে, তারা হচ্ছে কয়েকজন মিলে, একজনের মাথা আর কয়েকজনের মাথা যদি একসাথে যদি মিলে, অবশ্যই ডেফিনেটলি সেটা ভিন্ন রকমই হবে। তাই তাদের জন্য আমাদের একটা কনসালটেশন, একটা টিম থাকবে। সেই টিমের মাধ্যমে কি কাজ করা হবে, তাকে একটা বেটার ট্রিটমেন্টের দিকে আমরা আগে নেওয়ার চেষ্টা করব। এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, কখনো কখনো 6 মাস থেকে 2 বছরও লাগতে পারে। সাধারণত 20টা বেশি সেশনের প্রয়োজন হয়। তো একটা পর্যায়ে গিয়ে সেই ক্লায়েন্টের পার্সোনালিটির মধ্যে একটা উল্লেখযোগ্য একটা পরিবর্তন আসে। উল্লেখযোগ্য পরিবর্তন আসলে সে তার এই প্রবলেমগুলিকে ওভারকাম করতে পারে। খুবই চমৎকার জয়শ্রী এবং মাইশা, আপনাকেও ধন্যবাদ। আপনি অনেক কিছু তথ্য দিয়েছেন যেগুলো সঠিক ছিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডায়াগনোসিসটা আমরা যেটা থেকে ছিলাম মার্শাল এলিহানের। কেউ একটু ডায়াগনোসিসটা একটু বলতে পারবেন কি ছিল? যে কেউ, এই দুজন ব্যতীত বাকি যারা বলেছেন তারা ব্যতীত বাকিরা। হ্যাঁ, সানজিদা বলেন। সানজিদা আনমিউট করে কথা বলেন। ওকে, সো মাচ। আচ্ছা, আমরা যদি ডিবিটি ডায়াগনোস করতে চাই তাহলে মূলত 9টা ক্রাইটেরিয়া দিচ্ছি। 9টার মধ্যে যদি 5টা থাকে তখন আমরা বলি যে ডিপিটি ডিবিটি পেশেন্ট, ডিপিটি পেশেন্ট আর রয়েছে। তার মধ্যে বিপিডি পেশেন্টের ক্ষেত্রে মূলত ইম্পালসিভনেস থাকে, ইন্টেন্স ইমোশন থাকে, দেন ওনারা সন্দেহপ্রবল হয়, দেন ওনাদের হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে থাকেন। তারপর মুশকিল হয়ে সবচেয়ে বেশি যেটা আমরা পাই মূলত বিপিডি পেশেন্টদের ক্ষেত্রে। আদার সুইসাইডাল থটস থাকে বা প্যারাসুইসাইডাল থটস থাকে ওনাদের মধ্যে। এই টাইপ কিছু ক্রাইটেরিয়া আমরা দেখি। তার মধ্যে 5টা, যে কোনো 5টা বা 5 চেয়ে বেশি থাকলে আমরা বুঝতে পারি যে বিপিডি পেশেন্ট। ও আচ্ছা, থেরাপিস্ট রিলেশনশিপে যে ব্যাপারটা বললেন, ওনারা রিলেশনশিপ ইস্যুতে বেশি ভুগে থাকেন, এটাই। গুড, ওকে। তার মানে কি থাকবে, একজন যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, সবার ফার্স্টে তার ভিতরে একটা মুড সুইং এর একটা ব্যাপার থাকবে, অ্যাফেক্ট লেভেলিং যেটাকে আমরা বলতেছি। এছাড়া হচ্ছে তার অ্যাঙ্গার ইস্যু থাকবে। অ্যাঙ্গার ইস্যুর পরবর্তীতে যে জিনিসটা থাকার চেষ্টা করে সেটা হচ্ছে তার ভিতরে ক্রনিক লেভেলে ইন্টিনেস কাজ করে, তার রিলেশনশিপটা কেওয়াটিক হয়, তার একাকিত্বের ভয় কাজ করে তার মধ্যে। এর পরবর্তীতে আচ্ছা, কথা বোঝা যায় না একদম, একটু সাউন্ড একটু কম আসছিল, তাই আমি আবার সবার উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি। এছাড়া যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে প্যারাসুইসাইডাল বিহেভিয়ার দেখা দেয় তাদের ভিতরে, সেলফ আইডেন্টিটি বা আইডেন্টিটি ক্রাইসিস দেখা দেয়, বা নিজের সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকে না। আমাদের অনেকেরই কিন্তু নিজের সম্পর্কে আমরা সচেতন না। এ কারণে বলা হয় নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে শিখো, নিজেকে বুঝো। আপনি যখন নিজেকে বুঝবেন, অপর মানুষকে বোঝাটা আপনার জন্য খুব সহজ হবে। এর পরবর্তীতে আমরা যেটা দেখেছিলাম ডিসোসিয়েশন বা হচ্ছে প্যারানয়েড, এক ধরনের আইডিয়েশন থাকে বা হচ্ছে সন্দেহ প্রবণতা তাদের মধ্যে দিয়ে থাকে আর কি। তাবাসসুম, আপনি একটু গ্রুপে একটু জানিয়ে দিবেন, এখন আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে। তো যারা এখনো জয়েন করে নাই, কাইন্ডলি একটু জয়েন করে ফেলেন এবং গ্রুপে একটু ক্লিয়ারলি ইনস্ট্রাকশনটা দিয়ে দিবেন। অ্যাট লিস্ট কিন্তু আপনাদের 8টা ক্লাসের মধ্যে থেকে 7টা ক্লাস কিন্তু থাকাটা কিন্তু বাধ্যতামূলক, এবং আমাদের সুপারভিশন ক্লাসটা তো অবশ্যই থাকতে হবে এবং পরীক্ষা দেওয়া লাগবে না, আদারওয়াইজ আমরা সার্টিফিকেট প্রোভাইড করব না। তো এই কয়েকটা জিনিস একটু ম্যান্ডেটরি দরকার। তো এই জিনিসটা একটু ক্লিয়ার ইনস্ট্রাকশনটা গ্রুপে সবাইকে একটু দিয়ে দিবেন, তাহলে হচ্ছে যে তারা একটু ক্লাসে জয়েন করবেন আশা করি। ঠিক আছে, তো এরপর আমরা একটু ফর্মুলেশন দেখেছিলাম, যে ফর্মুলেশনটা এরকম ছিল যে একজন মানুষের একটা প্রবলেম, সেটা শুধু এখনকার না, এই প্রবলেমের পিছনেও অনেক ঘটনা আছে। সেই ঘটনা থেকে একজন মানুষ সে হচ্ছে বেড়ে উঠে, তার হচ্ছে লাইফের প্রবলেমগুলি বেসিক্যালি তার বায়োলজিক্যাল বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর খুবই কানেক্টেড থাকে। এরপর আমরা দেখেছিলাম এটার কারণে তার ইন্টারপার্সোনাল ইফেক্টিভনেস বা হচ্ছে সম্পর্কের একটা প্রবলেম দেখা দেয়। এছাড়া হচ্ছে আমরা দেখেছিলাম যে যেটার কারণে সে তার মুডকে বা তার হচ্ছে ইমোশনকে সে কন্ট্রোল করতে পারে না, এবং যখন সে রিজেক্টেড হয় বা অন্য কোনো ট্রিগার ঘটে, কোনো ঘটনা যখন ঘটে তার লাইফে, সেটাকে সে নিতে পারে না। তো
তো নিতে না পারার কারণে পরবর্তীতে তার লাইফে বিভিন্ন ধরনের সিম্পটম দেখা দেয়। আজকে আমরা ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপির মানে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আরো দুইটা ভাগ আমরা একটু আলোচনা করব। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার, বোঝা যায়? সবাই কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। জি বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বায়ো সোশ্যাল মডেল বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের। তো বায়ো মানে বায়োলজিক্যাল কোন একটা ফ্যাক্টর, সোশ্যাল মানে সোশ্যালজিক্যাল কোন একটা ফ্যাক্টর। তার মানে কি একজন মানুষের বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যখন একে ডেভেলপ করলো, এটা একা একা হয় নাই। বায়োলজিক্যালও কিছু ব্যাপার আছে, আবার সোসাইটিও কিছু কিছু ক্ষেত্রে এই দিকটাকে আগে দেওয়ার চেষ্টা করছে। যেমন আপনারা যে আমাদের যে হোমোসেক্সুয়াল যারা নাকি থাকে, লেসবিয়ান বলেন বা হচ্ছে যে আপনি গে বলেন, তো যাদের সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার যাদের থাকে, তাদের ফিজিওলজিক্যাল বা বায়োলজিক্যাল কিছু ভার্নাবল হয়তো বা থাকে আর কি। তো এটার পাশাপাশি সোসাইটিও ছোটবেলা থেকে তাদেরকে এরকম ভাবে তাদেরকে ট্রিগার বা পয়েন্ট আউট করছে, একটা পর্যায়ে গিয়ে তারা মেন্টালি ফিজিক্যালি সম্পূর্ণভাবেই ওই দিকটায় তারা ধাবিত হওয়ার ট্রাই করে। তার মানে বায়োলজিক্যাল সোশ্যাল দুইটা ফ্যাক্টরি সমান বা আকপিস হইতে পারে আমাদের হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে দায়ী আর কি, এবং অন্যান্য ডিসঅর্ডারের ক্ষেত্রেও সেটা দায়ী। এখন সবার ফার্স্টে যে জিনিসটা, দুইটা জিনিস, একটা জিনিস খেয়াল করেন, বায়োলজিক্যালের মধ্যে থাকবে ইমোশনাল ভার্নাবিলিটি, মানে তারা প্রচুর পরিমাণে ইমোশনাল, ইমোশনকে কন্ট্রোল করাটা খুব বেশি পরিমাণে কঠিন হয়ে যায়, যেটার কারণে প্রেমে যখন পড়ে ভালোবাসলো প্রচুর ভালোবাসে, যারা নাকি এই যে এই ধরনের ডিসঅর্ডার যাদের প্রবলেম যাদের আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে তারা কিন্তু ভালোবাসতেও পারে। ভালোবাসতে পারে বলতে দেখবেন কি কাউকে যদি পছন্দ যদি করে অনেক শপিং করে দেয়। হ্যাঁ, আমরা দেখি যে অনেক শপিং করে দিচ্ছে, হ্যাঁ, বাবা মার জন্য অনেক কিছু করতেছে, অনেক ভালোবাসতে পারে তারা। হ্যাঁ, আবার দুঃখ পেলেও কষ্টটা অনেক তীব্র আকারেই পায়। তার মানে খুব ইজিলি তারা ইমোশনালি তারা ট্রিগার করে। যেমন মনে করেন আমি আপনাদেরকে বললাম যে আপনাদের ক্লাসে পরীক্ষা হবে, সার্টিফিকেট দেওয়া হবে না, তো কারো যদি ইমোশনাল কারো যদি প্রবলেম যদি থাকে, এটা কিন্তু তার ট্রিগার করে ফেলবে। ব্যাপারটা কি, আমরা কোর্স করতেছি, পে করে কোর্স করতেছি, তাহলে ক্লাস না করলে পরীক্ষা না দিলে তাহলে কেন সার্টিফিকেট দিবেন, এটা কিরকম কথা হলো। আবার দেখবেন কেউ কেউ চিন্তা ভাবনা করবে যে না ভালোই তো, এরা একটা রুলস এর মধ্যে আছে, রুলস ফলো করাটা সবার জন্যই তো ভালো হবে। তো যাদের বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তাদের ইমোশনাল স্কিনটা খুবই থিনার বা খুবই পাতলা হয়, যেটার কারণে কি কাজ করে খুব অল্পতেই, হ্যাঁ ঠিক আছে, অল্পতেই তারা কি কাজ করে, এই ঘটনাটা তাদের মারাত্মকভাবে ট্রিগার করে। ট্রিগার করলে কি হয়, মুড সুইং হয়। নর্মাল একটা অবস্থায় ছিল, দেখবেন মনটা খুব ভালো ছিল, হঠাৎ করে ছোট্ট একটা কথায় মুডটা কি হয়ে গেছে, ছোট কথা তার জন্য অনেক বড় ব্যাপার, তার জন্য অনেক বেশি কষ্ট, হঠাৎ করে তার মুডটা কি হয়ে গেছে, তার মুডটা হচ্ছে একদম চেঞ্জ হয়ে গেছে। ইমোশনাল রিঅ্যাক্টিভিটি বলতেছে তারা অনেক বেশি পরিমাণে মোর ইন্টেন্স, অনেক তীব্র হয় ইমোশনটাকে, তাদের এই ইমোশনাল বেজ লাইনটা খুবই হায়ার লেভেলের হয়, এবং আবার এই বেজ লাইনটাকে তারা আগের লাইনে আসতে একটা সময়ও লাগে। তার মানে একজনের প্রতি সে যদি বিশ্বাস হারায়, বিশ্বাসটা আসতেও তার সময় লাগে। তার মানে তার ইমোশনটাকে আবার যদি মনটা যদি ঘুরে যায়, সেই মনটা আগের জায়গায় নিয়ে আসতেও কি লাগবে, অনেকটা একটা সময় লাগবে। তো বায়োলজিক্যাল ফ্যাক্টর থেকে একটা ব্যাপার একটু মাথায় রাখার চেষ্টা করবেন, তারা প্রচুর পরিমাণে ইমোশনাল ভার্নাবল। আমাদের যখন মাস্টার্সে যখন আমরা ছিলাম, আমাদের এই যে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি ম্যাক্সিমাম স্লাইডই হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের যে মাস্টার্সের যে কোর্সটা করিয়েছিল সেই কোর্স থেকেই নেওয়া আর কি। সাবি আপু ছিল, তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো সেই জায়গায় একটা লাইনকে খুব ভালোভাবে ফোকাস করা হয়েছিল, সেটা হচ্ছে থিনার ইমোশনাল স্কিন। স্কিনটা খুবই পাতলা, কোন স্কিন, ইমোশনাল স্কিন খুব পাতলা, মানে অল্পতেই সে কি কাজ করে, অল্পতেই হচ্ছে সে ট্রিগার করে ফেলে আর কি। হ্যাঁ, তার মানে আমাদের বায়োলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে থেকে তারা হাইলি ইমোশনাল হয়ে থাকে, এই জিনিসটা একটু মাথায় রেখে কাজ করা লাগবে। তার মানে ৮-১০ জনের মতো তারা না, তার মানে তাদের সাথে যখন কথা বলতে হবে আমাকে একটু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। শুধু তারা না, সবার ক্ষেত্রেই বলাটা উচিত, কিন্তু তাদের ক্ষেত্রে একটু স্পেশালি এই জিনিসটা মাথায় রেখে কাজ করার ট্রাই করতে হয়। যেমন একবার একজন ক্লায়েন্ট ছিলেন আমার কাছে, তো ক্লায়েন্ট তখন তো আমি ইন্টার্নশিপে ছিলাম,
তো এখন ল্যাঙ্গুয়েজে অনেক বেশি সংযত হয়েছে, অনেক বেশি ম্যাচুর হয়েছে, আরো হয়তো বা সামনে আরো হব। তো সেই মুহূর্তে তাদের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছিল যে ইজিলি দেখা যায় যে কেউ 2-4 মিনিট কথা বললেই মেয়েটা হচ্ছে তার প্রতি সে ফল করার চেষ্টা করে। তো যেটার কারণে তাকে অ্যাবিউজ করাটা সহজ হয়। হ্যাঁ? তো এই কথাটা আমি খুব ভালোভাবে তার সামনে তুলে ধরতে পারি নাই। বেসিক ব্যাপারটা ছিল তার ভিতরে অ্যাসার্টিভনেস এর ঘাটতি ছিল। তো অ্যাসার্টিভনেস এর ঘাটতি থাকার কারণে তিনি প্যাসিভ প্রকৃতির। তো প্যাসিভ প্রকৃতির থাকার কারণে যারা নাকি এরকম যারা নাকি অ্যাবিউজার তারা খুব ভালোভাবে তাদেরকে ট্রিগার করতে পারে বা ভালোভাবে তাদের উপর তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে। কথাটা এরকম ছিল। তো কথাটা বলাটা একটু চেঞ্জ হয়ে গেছে। যে ব্যাপারটাকে আপনি হয়তোবা যারা নাকি আপনার সাথে এরকম ভাবে ফিজিক্যালি যারা ইন্টিমেট হতে চায় সেই বাধা দান করার ক্ষমতাটা আপনার কম। কথাটা একটু এরকম ভাবে বলা হয়েছে যে সেই ইমোশনালি প্রচুর ভাবে সে ট্রিগার করে ফেলছে আরকি। পরে বলতেছে যে আপনি সাইকোলজিস্ট হয়েও আপনি জাজমেন্টাল হয়ে গেছেন। পরে আমি আমার সুপারভিশনে এটা আলোচনা করলাম যে ব্যাপারটা কি আসলে এরকম একটা কথা বলা হলো। পরে বলল যে আমার ভাষাগত ত্রুটির কারণে উনি হচ্ছে ইমোশনালি ভালনারেবল হয়ে গেছেন। হ্যাঁ? পরে এসে ২-৩ টা সেশনে সে আসে নাই। পরে আবার আসছে সে। পরে উনি আবার আসছেন যে না আপনার কাছ থেকে আসার পরে আমার পরে আবার তখন আবার আমি ভাষাগত এই জায়গাটা আবার পরিবর্তন করার চেষ্টা করেছিলাম। যে অ্যাকচুয়ালি আপনার প্যাসিভনেসটা এই অ্যাবিউজাররা আরো সুযোগ নিয়েছে। আমরা এই প্যাসিভনেসটা নিয়ে কাজ করব। এই জায়গায় আপনাকে আমরা অ্যাসার্টিভনেস বিহেভিয়ারটা আপনাকে আমরা শেখানোর চেষ্টা করব যাতে করে এই অ্যাবিউজাররা কোনোভাবে যেন সুযোগ যেন না পায় আরকি। পরে সে বলল যে হ্যাঁ, এই একটা ব্যাপার আছে যে আমি অনেক সময় এই জিনিসটা আমি পারি না আরকি। এটা আমার শিখা দরকার। তার মানে বায়োলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে থেকে তারা প্রচুর পরিমাণে ইমোশনাল ভালনারেবল হবে এই একটা ভেক্টর থাকে। আরেকটা ফ্যাক্টর কি সোশ্যাল ফ্যাক্টর। সোশ্যাল ফ্যাক্টরটা অনেক মারাত্মক, হ্যাঁ? এবং এগুলি কিন্তু বাড়তেছে ইদানিং। আচ্ছা আমার স্লাইড চেঞ্জ হচ্ছে না, একটু ওয়েট করবেন। তো এই জায়গায় একটা কথা আছে, কথাটা হচ্ছে ইনভ্যালিডেশন। ইনভ্যালিডেশন কথাটা বোঝানোর আগে আমি একটু বুঝাই ভ্যালিডেশন মানে কি। ভ্যালিডেশন মানে আমার কথা আমি সুন্দরভাবে যেন আমি প্রকাশ করতে পারি। আজকে আমি একটা বাচ্চাকে দেখছি, বাচ্চাটাকে একজন নিউরোলজিস্ট আমার কাছে পাঠিয়েছেন। বাচ্চাটার বয়স ৯ বছর। তো একই রুমে বাবা মা বাচ্চা এবং তার ছোট বোন তারা একই রুমে থাকে। তো একদিন বা ২-১ দিন তার ঘুম আসে নাই। তো বাবা মাও ইয়াং, এখনো তার বয়স মানে ইয়াং এ আছেন তারা। তো তাদের বেশ কিছু কনভারসেশন শুনতে পেয়েছে এই মেয়েটা। তো শুনতে পাওয়ার পরে সব করার পরে ইচ্ছা মতো পিটুনি দেওয়া হয়েছে। ঠিক আছে? বলতেছে এই ধরনের কথাবার্তা বলতেছো, পাপের কথাবার্তা বলতেছো। এখন এই মেয়েটা বলতেছে যে মা এই কথা তো আমার বারবার করে আমার মাথার মধ্যে বারবার করে আসতেছে। আমি কোনোভাবে এগুলো দূর করতে পারছি না। অবসেসিভ এর মতো হয়ে গেছে। পরে ধরে আবার দিচ্ছে পিটুনি। পিটুনি দিয়ে সে কি কাজ করছে? ভদ্র মহিলা লাস্টে আমাদের হসপিটালে নিয়ে আসছেন। তো নিউরোলজিস্ট দেখলো, নিউরোলজিস্ট দেখার পর উনি আবার আমার কাছে পাঠাইছে আরকি। তো ইনভ্যালিডেশন মানে এই মেয়েটা সে কিন্তু তাকে কিন্তু প্রকাশ করতে পারতেছে না। তার লাইফে অনেক ঘটনা ঘটতেছে, ঘটনা কিন্তু প্রকাশ করা হয় না বা প্রকাশ করতে পারা যায় না। এটাই হচ্ছে ইনভ্যালিডেশন। অনেকদিন আগে একজন ক্লায়েন্ট দেখছিলাম, ভদ্র মহিলা সনাতন ধর্মাবলম্বী ছিলেন। তো তার হাজবেন্ড মারা গেছেন। তো হাজবেন্ড মারা যাওয়ার কারণে তার হচ্ছে ভাসুর যে মানে হাজবেন্ডের বড় ভাই, তো তাদের কাছেই তারা থাকতেন। তো হাজবেন্ডের সেই বড় ভাইয়ের একটা ছেলে ছিল। ছেলেটা আমার ক্লায়েন্টের ভাষ্য মতে ৮-১০ জনের মানুষের কাছে খুবই পোলাইট, খুবই ভদ্র, খুবই মেধাবী, খুবই ভালো ছেলে। কিন্তু ওই ছেলেটা কি কাজ করছে? মেয়েটাকে একদিন বাড়িতে কেউ ছিল না, চাচাতো ভাই বোন। তো তাকে জোরপূর্বক তাকে অ্যাবিউজের ঘটনা তার মধ্যে ঘটানোর চেষ্টা করছে। এই ঘটনাটা যখন নাকি সে তার মায়ের সাথে যখন শেয়ার করছে, মা বলছে খবরদার এই কথা আর কেউ যেন না জানে। কারণ জানলে যেহেতু তার বাবা নাই, চাচার বাড়িতে আশ্রিতা তারা, এবং হচ্ছে যে এই ঘটনা যদি জেনে যায় তখন ঘটনাটা কি হইতে পারে যে তাদেরকে এই বাসাতে থাকতে দিবে না, তাদের মাথার উপর ছায়াটা তুলে যাওয়ায়। এর কয়েকদিন পরে কি কাজ করছে, এলাকার আরেকটা ছেলে তার সাথে এরকম অ্যাবিউজের একটা ঘটনা ঘটাইছে, কিন্তু সেটা তার মাকে সে বলতে পারে নাই। তার মানে এই যে যে বলতে না পারাটা, এটাই হচ্ছে ইনভ্যালিডেশন। সোসাইটি অনেক সময় তাদেরকে বুঝে না।
কোন মানুষের একটু বেশি ইমোশন থাকতে পারে, কার একটু কম ইমোশন থাকতে পারে, এটাকে সে মূল্যায়ন করে না, অবমূল্যায়ন করে। এই অবমূল্যায়নটাই হচ্ছে আমার ইনভ্যালিডেশন। তার মানে কি, আমার থট প্রসেসটাকে বাধাগ্রস্ত করতেছে যে প্রসেসটা, সেই প্রসেসের নামই হচ্ছে ইনভ্যালিডেশন। তা ইনভ্যালিডেশনের ক্ষেত্রে কি হচ্ছে, আচ্ছা আপনারা কি কথা বুঝতে পারছেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাই, বোঝা যাচ্ছে। জি বোঝা যাচ্ছে। জি স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে। এখন ইমোশনালি সে হচ্ছে ফিট, এটা দেখা যায় কি যে যারা নাকি অত বেশি ইমোশনাল না, অনেকেই কিন্তু তাদের ইমোশনটাকে কিন্তু বুঝে না। যেরকম দেখবেন আমরা ছেলেরা যারা আছে, আমরা কিন্তু মেয়েদের ইমোশন কিন্তু অনেক সময় বুঝি না, কারণ মেয়েরা সম্ভবত একটু ইমোশনাল হয়, ছেলেরা একটু ইমোশনটা একটু সাপ্রেস প্রকৃতির হয়। তো যেটার কারণে অনেক হাজবেন্ড ওয়াইফ বা ওয়াইফ মানে প্রকাশ করে তার হাজবেন্ড তাকে ভালোবাসে না। আসলে ভালোবাসে কিন্তু ইমোশনটাকে কি করা হয় না, প্রকাশ করা হয় না আর কি। হ্যাঁ, ঠিক আছে। দিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কি। হ্যাঁ, আপনি ক্যামেরা অন করেছেন, এটাই আসলে উচিত। হ্যাঁ, আচ্ছা, খুবই ভালো। উনি একজন সিনিয়র সাইকোলজিস্ট আমাদের সাথে আছেন। আমরা তার কাছ থেকে অনেক ব্যাপার আমরা শেখার চেষ্টা করব। আর্মিতে আছে, বাংলাদেশ আর্মিতে। আপনাদের বাকিদেরকেও আমরা আলোচনা করব। আপনারা মাঝে মাঝে একটু ক্যামেরা অন করে একটু মানে ক্যামেরা অন করতে না পারলেও খাতা কলমটা নিয়ে বসেন আর কি। হ্যাঁ, কোর্সটা কোর্সের মতো যেন হোক। ডিনিয়াল বা সাপ্রেশন অফ ইমোশন, দেখেন আমাদের কিন্তু অনেক ইমোশন কিন্তু থাকে, এটা কিন্তু সাপ্রেসড অবস্থায়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমরা অনেক ইমোশন কিন্তু আমরা প্রকাশ করতে পারি না, যেটার কারণে যে ফ্রয়েডের একটা থিওরি ছিল ড্রিম অ্যানালাইসিস, যে আমাদের স্বপ্নে অনেক কিছুই প্রকাশ পায় যেটা আমাদের অবচেতন মনে। এখন এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হয়, শুধু তা না, আমরা অনেক ইমোশনে কিন্তু আমরা কিন্তু প্রকাশ করতে পারি না। আমাদের সোসাইটি এটাকে কি করে, চাপায়া ধরে রাখা হয়, একদম এটাকে ইগনোর করে রাখা হয়। ঠিক আছে, খেয়াল করে দেখেন, একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে, সে বলতে পারতেছে না, কোনোভাবে বলতে পারতেছে না। পরে দেখা গেল তার ছোট ভাই সেই মেয়েটাকে বিয়ে করে বাসায় নিয়ে আসলো, ঘটনাটা কি হবে খেয়াল করেন। তার মানে তার এই সাপ্রেশন ইমোশনের কারণে সারা জীবন তাকে পড়ে 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 তার খাওয়া লাগবে। এখন তার ইমোশনটাকে ইগনোর করতে শেখানো হয়েছে। খেয়াল করেন, আমরা কিন্তু ইমোশনকে ইগনোর করতে শিখাই। কেমন, ছোট্ট একটা ছেলে বাচ্চা যদি কান্না করে আমরা কি বলি বলেন, ছেলেদের কান্না করতে হয় না, ঠিক না? দেখবেন যে কয়েকদিন আগে ওই যে হাদি মারা গেল, জানাজার মধ্যে আমরা দেখলাম যে অনেকে কাঁদতেছে, এটা হেডলাইন হয়ে আসছে, ছেলেরাও কাঁদতে পারে। কেন, ছেলেদের ইমোশন নাই, তারা কি কান্না করতে পারে না? তার মানে সাপ্রেশন করা থাকে। অনেক ব্যাপারে কি করতে পারি না, আমরা প্রকাশ করতে পারি না, আমাদের ইমোশন গুলি সাপ্রেসড অবস্থায় থাকে। রিসিপ্রোকাল ইফেক্ট, এটা ব্যাপারটা কি, আরেকজনকে দেখে দেখে শেখা। আমরা সমাজে অনেক কিছু কিন্তু অপরকে দেখে কিন্তু আমরা কিন্তু শিখছি, ঠিক না? আমাদের কালচারাল যে ব্যাপারগুলি থাকে, তার মানে কি আরেকজন আমরা দেখছি যে আমার বাবা বা আমার মা তারাও তো অতটা ইমোশন প্রকাশ করে না। আমরা দেখবো যে ইমোশনাল প্রকাশের ক্ষেত্রে আমরা ইমোশন বুঝেই না, ধরতেই পারি না, আমরা খালি বলি যে ভালো খারাপ এতটুকুই বলি। আমরা ৩-৪টা ইমোশন বাদে বাকি ইমোশন আমরা জানিও না, বুঝিও না, প্রকাশও করতে পারি না, সাপ্রেসড অবস্থায় থাকে। তো এগুলো আমরা তো নতুন, আমরা তো নিজেরাও দেখে আসছি যে অনেক ইমোশন প্রকাশ করতে হয় না, অনেক কিছু বলতে হয় না। ঠিক আছে, তো এই জিনিসটা তারা শিখে আসছে, তার মানে মনের মধ্যে কিন্তু অনেক কথা কিন্তু আছে, ভালোবাসার অনেক ঘাটতি আছে। তো যেটার কারণে কেউ যদি একটু সুন্দরভাবে কথা বলে, সে খুব সুন্দরভাবে তার উপর ফল করে ফেলে। এরপরে কি, তাকে অ্যাবসেন্স, অ্যাবিউজ বা নেগলেক্ট করা হয়েছে, তাকে মানুষ ইগনোর করছে, তাকে ডাউট করা হয়েছে, এই চুপ থাকে, কি কথা বলিস, এগুলি বলা যাবে না, এগুলি এগুলি করা যাবে না, এগুলি অ্যাওয়ে করা হয়েছে সম্পূর্ণ ঘটনায়। দেখবেন যে বাংলাদেশে আপনার রেপ হয় কতগুলো, সব ডাটাবেস কিন্তু আসে না। ঠিক আছে, পুলিশ স্টেশনে সব কেস কিন্তু আসে না। কেন আসে না? আমরা কি কাজ করি, আমরা চিন্তা ভাবনা করি মেয়ে মানুষ, এগুলি যদি প্রকাশ পায়, বিয়ে শাদী হইলে এখন বিয়ে শাদী হবে না। এটার কারণে অ্যাবিউজার আরো বেশি পরিমাণে তারা কি পায়, প্রশ্রয় পায়। এবং আমরা অনেক কিছুই আমরা নেগলেক্ট করা শিখি সোসাইটির কাছ থেকে, সোসাইটি আমাদের এগুলি শিখায়। আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশে প্রতি 16 জনে একজন, বাংলাদেশ সরি এটা ওয়ার্ল্ড ওয়াইজ ডাটা, বাংলাদেশেও কাছাকাছি 16 জনে একজন ছেলে অ্যাবিউজ হয়। ঠিক আছে, এটা মাথা উঠানোর মতো অবস্থা। আমাদের এই জায়গায় একজন সামরিক কর্মকর্তা আছেন, তার সামনে এই তথ্যগুলি বলতেছি। আমাদের সাবেক আইজিপি স্যার আমাদের এক স্যারের সাথে একবার একটা টক শোতে জয়েন করছে। তো আমাদের সেই স্যার বলতেছিল যে ছেলেদের অ্যাবিউজের কথা, সে হাইসা দিছে, কি বলেন ছেলে মানুষ আবার অ্যাবিউজ হয় কিভাবে?
সে আইজিপি ছিল, তার কাছে এই তথ্য নাই, ঠিক আছে। মাদ্রাসাগুলিতে অ্যাভেলেবেল অ্যাবিউজের ঘটনা ঘটে, এগুলি আমরা অনেক সময় প্রকাশ করি না। আমি কিছুদিন আগে একটা বাচ্চাও পেয়েছিলাম, এগুলি প্রকাশ করা যায় না, ঠিক আছে। আবার দেখা যায় যে যেখানে হোস্টেলগুলি থাকে সেখানে ঘটনাগুলি ঘটে। খুব বিশ্রী অবস্থা আমাদের সমাজে। তাহলে মেলের অবস্থা যদি হয় তাহলে ফিমেলের অবস্থাটা কি? তার মানে এই ঘটনাগুলি কিন্তু সাপ্রেসড অবস্থায় মনের মধ্যে কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। এই যে রয়ে যাওয়াটা, এটাই পরবর্তীতে দেখেন, দেখবেন কি একজন মানুষ রাগে না কখনো, সেই মানুষটা যদি হঠাৎ করে রেগে যায় তার রাগটা কেমন হয় বলেন তো একটু কেউ? যে সহজে রাগে না, সেই মানুষ যদি রাগে তার রাগটা কেমন হয়? চরম রাগ, অনেক রাগ হয় না? মনে করেন একজন কখনো মারামারি করে নাই, সে যদি মারামারি করে তখন অবস্থাটা কি হবে? ওই আমরা ছোটবেলায় কাজী নজরুল ইসলামের একটা নাটক দেখছিলাম, একজন লজিং মাস্টার ছিল, হ্যাঁ। তো তাকে চেতাইতো সবাই, তো চেতানোর পরে যারা তাদের চেতাইতো তাদের উপরে এমন সে রিয়েক্ট করছে, লাস্টে মার্ডারই করে ফেলছে বা হয়ে গেছে আর কি, আর মানে হাতাহাতির এক পর্যায়ে। তার মানে যে নাকি তার ইমোশনটাকে রেগুলেট করা ছোটবেলা থেকে শিখে নাই, সে যদি ইমোশনকে যদি প্রকাশ করে কোথায় থামতে হবে এই জিনিসটা সে বোঝে না। আমার ইমোশনটা কোন জায়গাটা আমাকে ক্রস করতে হবে, কোন জায়গাটা আমার ইমোশনটাকে, আমার ইমোশন থাকবে, কোন জায়গায় আমি থামাবো, কোন জায়গায় আমি বাড়াবো, কোন জায়গায় আমি কমাবো। যে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সে একবার একটা কথা আলোচনা করা হয়েছিল একটা কোর্সে, যে এরিস্টটল একটা ব্যাপার বলছেন যে রাগ তো আমরা সবাই করতে পারি, কোথায় রাগ করব, কার সাথে রাগ করব, কতটুকু মাত্রায় করব, কোন সময় করব, এটা কিন্তু অনেকেই কিন্তু আমরা কিন্তু বুঝি না। তার মানে আমার ইমোশন আছে, ইমোশন তাদের রেগুলেশনের পর্যায়টাই তারা হারায় ফেলে। কেন? ইমোশনটা তো প্রকাশই করতে পারে নাই। তো প্রকাশ করতে গেলে এই ইমোশন কতটুকু প্রকাশ করতে হবে, সেই জায়গায় কি থাকে, একটা ঘাটতি থাকে। তার মানে আমি একটু সহজ করে বলি, বায়োলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে কি থাকবে, তারা খুবই ইমোশনাল ভার্নাবল হবে, থিনার ইমোশনাল স্কিল থাকবে। ইনভ্যালিডেশনে কি হবে, তার ইমোশনকে সে প্রকাশ করতে পারে নাই, ইমোশনটা সাপ্রেসড অবস্থায় আছে, নেগলেক্ট অবস্থায় আছে, সে মানুষকে দেখে দেখেই শিখছে, এত কিছু প্রকাশ করতে হয় না। এই দুইটা জিনিস মিলাইয়াই আমার যেই ডিসঅর্ডারটা ধীরে ধীরে, এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, পার্সোনালিটি কিন্তু একদিনে হয় না, ধীরে ধীরে হয়, ধীরে ধীরে তার মধ্যে কি করছে, ডেভেলপ করছে। ক্লিয়ার কিনা সবাই একটু বলেন তো? জি ক্লিয়ার। বাকিরা, আমি যখন এই থিওরি যখন আমি নাকি শুনেছিলাম, আমি ক্লিয়ার হই নাই, আমি ক্লিয়ার বুঝতাম না। এই থিওরি বোঝার জন্য আমার সুপারভিশন নেওয়া লাগছে। কেন? কারণ এই জায়গায় বেশ কিছু টার্ম আছে, এগুলো বোঝা যায় না সরাসরি। এই জায়গায় ফাতেমাতুর জোহরা একজন আছেন, বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ারে খুবই ভালো সাইকোলজিস্ট, আপুর কাছ থেকে আমার সুপারভিশন নেওয়া লাগছে যে আপু এই জিনিসগুলো আমাকে আরেকটু ভালোভাবে বোঝানোর ট্রাই করেন, খুব চমৎকার ভাবে বোঝানোর ট্রাই করছে। সাদিয়া, কোনো কোশ্চেন আছে কিনা বলেন? আচ্ছা, আলমগীর সাহেব বলে ফেলেন। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আলমগীর সাহেব আগে বলেন, তারপর সাদিয়া বলবেন। জি, হ্যাঁ, যে ইনভ্যালিডেশন, এটা একটা অবশ্যই জটিল টার্ম আমাদের কাছে যারা আমরা প্রথম শুনতেছি। এটা কি এরকম হবে যে সে প্রকাশ করতে গেছিল, যেটা আপনি প্রথম একটা এক্সাম্পলে বললেন, তখন সোসাইটি বা তার যারা গার্জিয়ান বা কেয়ার গিভার, তারা তাকে ওইটাকে ভ্যালিডেশন দেয় নাই, মানে তারা সেটাকে মানতে রাজি না, তারা তা বাতিল করে দিছে। সেই জন্য সে পরবর্তীতে ইনভ্যালিডেশনের জন্যই তার ওই জিনিসটা শুরু হয়েছে, যে সে তখন কোনো কিছু আর পরবর্তী প্রকাশই করে না, যে আমি প্রকাশ করে লাভ হচ্ছে না, প্রকাশ করলে উল্টা আমাকেই বকা খেতে হচ্ছে। এবং এটাই কিন্তু যে সোসাইটিতে আছে, বাচ্চারা কিন্তু যখন দেখে যে বাবা খুব বেশি রাগী, বাবার কাছে কোনো কিছু বলতে চায় না, তখন তারা মায়ের কাছে বলে, কারণ মা তো তাকে আদর করে কথা শুনে, বাবা তো শুনতে চায় না। এটাই কি তাই? এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটে। এই ইনভ্যালিডেশনের কারণে পরবর্তীতে এটা কতটুকু সে মাত্রাটা সে বুঝতে পারে না। তার মানে এই ঘটনা কিন্তু ছোটবেলা থেকে ঘটে, যেমন আমাদের কাছে যখন নাকি আমরা ক্লায়েন্ট যখন দেখি, আমাদের অ্যাবিউজের ঘটনা কিন্তু দুনিয়াতে কেউ জানতো না, ফার্স্টে আমরা জানার ট্রাই করি, আমাদের কাছে একটা পর্যায়ে গিয়ে বলে, তখন দেখা যায় যে এই জায়গাটার মধ্যে, কিছুদিন আগে একজন ভদ্র মহিলা আসছে আমার কাছে,
আপনাদের কিন্তু বারবার আমি বলতেছি যে তথ্যগুলি কিন্তু অবশ্যই আপনারা কনফিডেন্সিয়াল রাখার ট্রাই করবেন। হ্যাঁ, যদি আমি অনেক ঘটনা আমি ইমাজিনেশন অনেক কিছু মিলিয়ে ঝিলিয়ে বলি, কিন্তু কোনোভাবেই যেন এগুলি সোশ্যাল মিডিয়াতে আশা করি আপনারা সবাই প্রফেশনালিজমের পরিচয় দিবেন। ভদ্র মহিলা সে কি কাজ করছে, সে নিয়ে একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পুরো ফুল পর্দা করে আসছে, ভালো কথা। তো ওনার হাজবেন্ডের সাথে ওনার ডিভোর্স হয়েছে কিভাবে, হাজবেন্ড রাগের মাথায় আর কি ডিভোর্স বলছে, পরে তারা আবার একটা যুক্তি তর্ক দিচ্ছে যে তাদের নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক অবস্থায় যদি ডিভোর্স দেয়, মানে তারা তাদের মতো করে ফতোয়া দিচ্ছে, ডিভোর্স হয় নাই। এখন আবার নতুন করে সে হাজবেন্ডের কাছে যেতে বলতেছে ফ্যামিলি, সে কি করতেছে, সে আর যেতে চাচ্ছে না। যেতে চাচ্ছে না কেন, সেই হাজবেন্ডের সঙ্গ তার পছন্দ না। তো সঙ্গ পছন্দ না, তাহলে কি ফিজিওলজিক্যাল ডার্মাটোলজিস্ট তাকে কিছু টেস্ট দিচ্ছে, টেস্টও কোনো কিছু ধরা পড়ে নাই, সে নর্মাল আছে, সবকিছু তার ঠিকঠাক আছে, আমরা দেখলাম যে তার বেড়ে ওঠা সবকিছু ঠিকঠাক আছে। কিছু সেশন যাওয়ার পরে হিস্ট্রি বের হইলো, সে একটা সময় সে সৌদি আরবে থাকতো, তার বাবা একজন মানে ইমাম সাহেব, সেখানে তারা ছোটবেলায় সেখানে তার বড় হয়েছে। তার ভাইয়ের ফ্রেন্ড একাধিকবার তাকে অ্যাবিউজ করছে, এমনকি একদিন একটা ঘটনা ঘটছে যে ভাইয়ের ফ্রেন্ডটা বলছে যে বাসায় সবাই জেনে গেছে আর কি যে এই ছেলেটা অ্যাবিউজার, তার বাবা হচ্ছে ওকে মোটামুটি ভাবে ভালোভাবে শাসাইছে। তো শাসানোর পরে একদিন ছেলেটা কি কাজ করছে, সে বলছে যে আমি একটু পানি খাবো। তো পানি খাওয়ার কথা বলার পরে সে ছেলেটা বাসায় আসছে, তো বাসায় আসার পরে সে তার বড় বোনকে অ্যাবিউজ করার ট্রাই করছে। তো ওই ছোট্ট মেয়েটা, এটা তার মনের ভিতরে ব্যাপক ভাবে, এটা একটা নোংরা কাজ, এটা একটা খারাপ কাজ, ফিজিক্যাল ইন্টিমেসি এটা খুবই খারাপ, এবং তার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করতেছিল যে আমার কারণে আমার বড় বোনও এ ধরনের নোংরা ব্যাপার। এর পরবর্তীতে ওই ছেলের সাথে তারা দেখা হয় নাই। এরপরে তার ব্রেনের মধ্যে ছেলেদের প্রতি বা এই ধরনের ব্যাপারগুলি একটা চরম একটা ঘৃণা, একটা খারাপ একটা বস্তু তার মাথার ভিতর সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার কারণে কি ঘটনা ঘটছে, তার হাজবেন্ডও কমপ্লেন করছে যে ও এগুলি পছন্দ করে না, বা এভাবেও বা ইন্টিমেট হতে চায় না, আলাদা করে চায় না, হইতে পারে ও অন্য কোনো ছেলেকে পছন্দ করে। আবার এটার মাঝখানে অনেক ঘটনা পাওয়া গেছে যে চাচাতো ভাইয়ের সাথে একটা ফ্রেন্ডশিপের মতো ছিল, অনেক ঘটনা ছিল। তার মানে এই ছোটবেলার এই ট্রমাটা তার পরবর্তী লাইফে কি কাজ করছে, ইফেক্ট করছে। এখন এই ট্রমা থেকে তাকে যদি বের করে না নিয়ে আসা হয়, সে আমার চেম্বারে বলছে যে সে আর বিয়ের সাথেও করতে চায় না, সে কোনোভাবেই আর এগুলি ব্যাপারে সে রাজি না। এখন সোসাইটির কারণে তার আবার করা লাগবে, মানুষ খারাপ বলে, সেই ঘটনা নিয়ে চলতেছে। তার মানে কি আমাদের অনেক ইমোশন সাপ্রেসড অবস্থায় থাকে, আমরা ভ্যালিড করতে পারি না, প্রকাশ করতে পারি না। আমরা এই ভ্যালিডেশন কিন্তু বাড়তেছে দিনে দিনে, ইনভ্যালিডেশন সামনে আরো বাড়বে, সামনে আমাদের বাচ্চারা আরো বেশি ইমোশনালি ডিস্টার্ব হবে। অলরেডি আমরা তাই দেখতে পাচ্ছি, সাবস্টেন্স অ্যাবিউজ প্রচুর পরিমাণে বাড়ছে, নেশাগ্রস্ত প্রচুর পরিমাণে বাড়ছে, এই রিলেশনশিপে আনস্টেবিলিটি প্রচুর পরিমাণে বাড়ছে। অন্যতম কারণ কি, আমরা প্রচুর ব্যস্ত, আমরা আমাদের সন্তানকে সময় দিতে চাই না, পারি না। সোজা কথা যেটা, জীবনযাত্রার মান বলেন বা অন্যান্য ব্যাপার বলেন, আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, আমাদের সোশ্যাল বন্ডেজ কমে গেছে, আমাদের সন্তানদের সাথে বা পারিবারিক মানুষের সাথে বা হাজবেন্ড ওয়াইফের সাথে বা অন্যান্য মানুষের সাথে আমাদের ব্যাপক একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। তো ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়ার কারণে যে ঘটনাটা ঘটছে, আমরা আমাদেরকে প্রকাশ করতে পারতেছি না। এর একটা বড় বিপর্যয় ভবিষ্যতে হয়তো বা ঘটতে পারে, যদি এই যে আমাদের এই যে প্রকাশের ভঙ্গিটা যদি অফ হয়ে যায় আর কি। হ্যাঁ, ঠিক আছে, দিনা বলবেন কিছু? একটু আনমিউট করে কথাটা বলেন। হ্যাঁ, মিউট অবস্থায় আছেন। জি জি, হ্যাঁ, সরি একটু লেট করে ফেললাম। আমার প্রশ্ন যেটা, আপনার হচ্ছে ইমোশনাল ভালনারেবিলিটি যেটা, এটা নিয়ে ধরেন জন্মগ্রহণ করলো কেউ, তার মানে এটা জেনেটিক্যাল দিস থিং, কিছু ভালনারেবিলিটিটা কিছু থাকে, ফিয়ার স্কিন যেটা। ট্রিগারিং জেনেটিক্যালও থাকে। কেমন খেয়াল করেন, আচ্ছা, এটা যদি দেখবেন যে ভ্যালিডেশন পায় জি প্যারেন্টস জি, দ্বারা ভালোভাবে, তাহলে কি এই আমরা তাহলে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগবে না ইন ফিউচারে? আমি ধরেন আমার আশেপাশে আমার বাচ্চা কাচ্চা আছে, তারা হচ্ছে ইমোশনালি খুবই হচ্ছে ভালনারেবল, ধরেন খুব সেন্সিটিভ বাচ্চা। তো এরা যদি ভ্যালিডেশন পায়, দ্যাট মিন্স কি তাদের এই রোগটা মানে কমে যাবে বা না হওয়ার সম্ভাবনা বেশি, জি 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 এরকম বলা যায়? জি 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 জি, এরকম আচ্ছা বলা আচ্ছা, যায়। যেমন একটা ব্যাপার হচ্ছে যে যারা নাকি ড্রাগ এডিক্টেড, তাদের সন্তান ড্রাগ এডিক্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা শোনার পরে অনেকে অবাক হয়ে যায়, ব্যাপারটা কি বলতেছেন। যারা ড্রাগ এডিক্টেড তাদের ইমোশনালি তারাও ভালো থাকে,
ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। এই জেনেটিক্যাল বৈশিষ্ট্যটা হয়তোবা, যেমন তারা খুব রাগী হয় বা রাগ কন্ট্রোল করতে পারে না বা অন্য অন্য জায়গায় করতে পারে না, এই জেনেটিক্যাল ফ্যাক্টরটা হয়তোবা তার সন্তান পেয়ে গেছে। তো সন্তান যদি পেয়ে যদি যায়, তারাও যদি এরকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে বড় হয় যে অ্যাটমসফিয়ারে ড্রাগ অ্যাভেলেবেল। যেমন আমি যে থাকি, আমি আমার এলাকার নামটা হচ্ছে জুরাইন, ঢাকায়। আমাদের বাড়ির ছাদে আগে ইয়াবা বিক্রি হইতো, এটা একটা চালান ছিল। আমাদের এলাকাটা পুরা মানে নেশার বস্তু, এবং আমি তো একটা গ্যান্ডারের একটা মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে যাই, আশেপাশে নেশার অভাব নাই। তো এখান থেকে আমি কখনো স্মোকিং করি নাই, লাইফে একবার করছি, কারণ এটা ফ্যামিলি একটা ফ্যাক্টর ছিল। আবার কি, আমাকে সোসাইটির এই জায়গাটার ভিতরে অনেক জায়গায় আমাকে মিশতে দেওয়া হয় নাই ছোটবেলা থেকে, এই জায়গাটা ফিল্টার করে রাখা হয়েছে। তো ফিল্টার করে রাখার কারণে ওই এক্সপোজারটা আমার মধ্যে আসে নাই। তো কারো যদি ইমোশনালি কেউ যদি একটু ভার্নাবল হয়, সে যদি ইমোশন কন্ট্রোল করা যদি শিখে, তার কিন্তু কি হচ্ছে, তার ফিজিওলজিক্যালি কিন্তু চেঞ্জ আসতেছে অনেক। ঠিক আছে, এখন দেখেন যে আপনি খুব রাগতেছেন, রাগের মাথায় এটা চরম পর্যায়ে উঠে গেছে, রেগুলার যদি হয় আপনার কিন্তু থ্রেশহোল্ড লেভেল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এটা যদি আপনি যদি কন্ট্রোল যদি করতে পারেন, আপনার কিন্তু নিজের মধ্যে কিন্তু একটা কিন্তু স্টেবিলিটি আসবে, এবং আপনার সন্তান লালন পালনের মধ্যে একটা ব্যাপার আসবে। তার মানে কি, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার কারো যদি থাকে, তার সন্তান বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হওয়ার রিস্ক থাকে, হবেই তা না। ঠিক আছে, সে যদি নিজে যদি সুন্দরভাবে যদি সে যদি শিখে, ইমোশনটা যদি শিখে, সে যদি লার্নিং যদি করাইতে পারে, তার জন্য কি হবে, ব্যাপারটা অনেকটাই ইজি হবে, অনেকটাই সহজ হবে। তার জন্য লাইফে সাপোর্টটা অনেক বেশি পরিমাণে প্রয়োজন হবে আর কি। বুঝা গেল? জি ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি একটা প্রশ্ন করতে চাই, এইটার জন্য যে ক্রোমোজোম দায়ী সেটা কি আইডেন্টিফাইড হয়েছে? ঠিক আছে, এটা আমার জানা নাই, আমার নলেজ জানা নাই। এটা হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর, একটু যদি কখনো যদি জানতে যদি পারি অবশ্যই আপনাকে আমি জানাবো আর কি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন আমরা কি কাজ করলাম, আমরা একটু মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করলাম যে এই মানুষটা যে এত প্রবলেমে যে থাকে, এই প্রবলেমের পিছনে অনেক ঘটনা আছে। ঠিক আছে, আমরা যখন ক্লায়েন্ট যখন দেখি না, আপনি অনেক ক্লায়েন্ট দেখা শুরু করলেন, আপনি নন জাজমেন্টাল হয়ে যাবেন, জাজমেন্টাল আপনি আসবে না। ঠিক আছে, একজন মনে করেন প্রফেশনাল প্রস্টিটিউট আসছে আমার চেম্বারে, তার হিস্ট্রি শোনার পরে এত কষ্ট লাগে, এত মায়া লাগে যে এই মানুষটা এই পথে কিভাবে আসলো, সে কিভাবে এই জায়গাটার মধ্যে ছড়াইছে। মনে করেন একজন সেলিব্রিটিকে আপনি দেখতেছেন, দেখার পরে মনে হচ্ছে আল্লাহ, সে তো বছর বছর একটা করে বিয়ে করে, ছাড়ে ধরে আবার করতেছে। তার লাইফের হিস্ট্রি শুনলে, তার লাইফে এই পর্যায়ে আসার গল্প যদি আপনি যদি শুনেন, মানে আপনি যদি নন জাজমেন্টাল হইতে যদি শুনেন, এই যে থেকে এরকম ঘটনা বের হবে, সেটা নিয়ে সিনেমা তৈরি করা যাবে। তার মানে কি, একটা প্রবলেমকে আমাদের কাছে ক্লায়েন্টরা যখন আসে, আমরা এটা প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করি, ভালো মন্দ অন্যান্য কিছু আইডেন্টিফাই করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, সবাই ক্লিয়ার? বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের বায়োসোশ্যাল মডেল একটু হুহা করেন। জি স্যার, ক্লিয়ার। আজকের ক্লাস অর্ধেক আছে। হ্যাঁ, ক্লিয়ার স্যার। আপনাদের কিন্তু আমি এই যে ক্লিয়ারলি কিন্তু একটু মানে ইনস্ট্রাকশনটা আবার এই যে আমি বলবো যে গ্রুপে যেন দিয়ে দেয়। এই জায়গায় কিন্তু আবার আমি বলতেছি যে আপনাদের এই ব্যাচ মানে বাংলাদেশ এরকম একটা দেশে আমরা থাকি, যে দেশে কে যদি একটু ভালো কে যদি করতে যায় আর কয়েকজন টেনে ধরে রাখে। এই ব্যাচ লাস্ট পর্যন্ত আমাদের আগামী ব্যাচও আমরা এটা মানে ফি বাড়াবো, অন্যান্য বাড়াবো, ফি কমানো, পার্টিসিপেন্ট বাড়ানো, এটা নিয়ে প্রচুর অবজেকশন আছে অন্যান্য অর্গানাইজেশন থেকে। তো অবজেকশন কোনোভাবেই যেন আমাদের কোর্স কোয়ালিটি যেন মানে খারাপ যেন প্রমাণ যেন না হয়। আপনি 20 মিনিট মেডিকেলের একটা সার্টিফিকেট নিয়ে একটা অর্গানাইজেশনে যাবেন, কিছু বলতে পারবেন, এটা যেন না যেন হয়। এখন 50% অ্যাটেন্ড না করলে তারা কিভাবে বলবে? ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, বাকিদেরকে একটু অ্যাটেন্ড করতে বলবেন, না হলে লাস্ট পর্যন্ত আপনারা কোর্স করতে পারবেন। ওকে ফাইন, সার্টিফিকেট পাওয়া নিয়ে একটু ঝামেলা হবে। এই সার্টিফিকেট শুধু একটা সার্টিফিকেট হবে, এছাড়া আর কোনো কাজের সার্টিফিকেট হবে না। এবার আমরা দেখলাম, এবার আমরা একটু ট্রিটমেন্টের মধ্যে আসি। এতক্ষণ যাবত আমরা দুইটা জিনিস জানার চেষ্টা করলাম, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট পার্ট, আরেকটা হচ্ছে ফর্মুলেশন পার্ট। এখন আসবো ট্রিটমেন্ট পার্ট। এই যে আমরা বললাম ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি শুধুমাত্র বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার না, এটা বেসিকলি এটা বলবো যে আমার নিজের উপর অ্যাপ্লাই করব, আমি আমার পার্টনারের উপর অ্যাপ্লাই করব, আমি আমার সন্তানের উপর অ্যাপ্লাই করব। তা আজকে থেকে আমাদের ট্রিটমেন্ট পার্ট শুরু, আশা করি যে আপনাদের এনজয় করবেন এখন থেকেই। তো বেসিক্যালি আমরা দুইটা ব্যাপার দেখলাম। একটা ব্যাপার হচ্ছে ভ্যালিডেশন, ইনভ্যালিড থাকে তারা, ভ্যালিড করা লাগবে আমাকে।
প্রবলেম সলভিং, তার মানে আমি একটা প্রবলেমে পড়ছি, এটাকে আমাকে কিভাবে সলভ করতে হবে, এটা আমার ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপির মেন ফোকাস। কেমন? আপনার লাইফে যখন কোনো প্রবলেমে পড়েন, আপনি যদি সেই প্রবলেমটা নিয়ে বেশি যদি চিন্তা যদি করেন, আপনি দেখবেন যে আর কোনো সুরাহা পাচ্ছেন না। আমরা বলি যে প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করা, প্রবলেমটাকে সলিউশনটাকে খোঁজার চেষ্টা করা। হঠাৎ করে ধরলেন যে আপনার একটা প্রবলেম ঘটে গেল আর কি, হ্যাঁ, সে প্রবলেমটা এখন হয়েছে, এখন হয়ে গেছে প্রবলেম, আমি সেটাকে কিভাবে সলভ করব। তার মানে একটা আমি নিজের ইমোশনকে কিভাবে প্রকাশ করব, আমি একটা ঝামেলায় পড়ে গেছি, আমার লাইফে একটা স্ট্রেস আসছে, স্ট্রেস আসার পরে সেটাকে সলভ করতে না পারে আমি এক গাদা ঘুমের ওষুধ খেয়ে ফেললাম। তা না করে আমরা তাকে স্কিল শেখানোর চেষ্টা করা, যে সেভাবে সে কিভাবে এটাকে কি করবে, সলভ করার ট্রাই করবে আর কি। হ্যাঁ, যে লাইফে অনেক মানে ছোট্ট ছোট ব্যাপার, যেমন আমি গতকালকে আমার শ্বশুর বাড়িতে গেছি, আমার ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা, সে প্রচুর পরিমাণে সে ব্ল্যাকমেইলিং করা শিখে গেছে নানাকে দাদাকে, মানে সে মানুষ বুঝে বুঝে আচরণ করে। সে হাতে গিয়ে ঠাস করে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর সে কান্না, তো আমার শ্বশুর বাড়ি সবাই প্রচুর আদর করে, সবাই চলে যাবে যে ওকে ধরে উঠা উঠা, আমি সবাইকে থামিয়ে দিচ্ছি, আমি একটু ওয়েট করি, একটু শিখাই, ও একটু নিজে উঠুক, উঠে এটাকে একটু ম্যাচুর করি আর কি। লাইফে হোচট টোচট অনেক তো খাবে, কিছু কিছু ছোটবেলা থেকে একটু একটু করে শিখে আসুক। একটু পরে দেখলাম সে একা একা উঠলো, তাকাচ্ছে, কেউ কিছু বলতেছে না। ব্যাপারটা কি, কান্না করতেছি, এত বারবার কান্না করতেছি। এই বাচ্চাদের জেদ করার সময় অনেক সময় বলি জেদের দিকে মনোযোগ কম দিতে, ভালো কাজে মনোযোগ বাড়ান। সে কতক্ষণ তাকায় টাকায় আবার একটু শরীরে একটু ঝাড়া টাড়া দিয়ে আবার সে হাসতে হাসতে চলে এসে পড়লো। ঠিক আছে, তার মানে কি সে হোঁচট খেলো, হোঁচট খেয়ে থেকে সে নিজেই বুঝলো যে এখান থেকে বের হয়ে আসা যায়, সলভ করা যায়। অনেক গার্জিয়ান কি কাজ করে, বাচ্চাকে, ছোট্ট বাচ্চা, পারবে না সব তুলু 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 করে বড় করা হয়, লাস্টে গিয়ে এই বাচ্চাটার প্রবলেম হয়। অনেকদিন আগে একজন ক্লায়েন্ট দেখছিলাম, তো ভদ্র মহিলা, একজন ভালো একটা কলেজের সে টিচার, তো তার সেপারেশন হয়ে যায়। তো সেপারেশন হয়ে যাওয়ার পরে সে চিন্তা ভাবনা করে যে আমার যেহেতু হাজবেন্ড নাই, তো আমি ওর বাবা, আমি ওর মা, ওর কোনোভাবেই ওর বাবার অভাব আমি বুঝতে দিব না। তো ভালো কথা, খুব ভালো, তার কনসেপ্ট ভালো, আইডিয়েশন ভালো, ওয়ে রং। আমরা যেটা বলি প্যারেন্টিং এর আইডিয়েশনটা ভালো, ওয়েটা রং। সে বাচ্চাকে, সে তার মেয়েকে খাইয়ে দিত, গোসল করাইয়া দিত, রান্না বান্না কোনো কিছু শিখে নাই, কোনো কিছু শিখে না, খুব ভালো, ঠিক আছে, একদম তুলু তুলু করে বড় করছে। সে একটা ছেলের সাথে রিলেশনশিপ করছে, এমন একটা ছেলের সাথে রিলেশনশিপ করছে, সেই ছেলেটা আবার মাম্মিস বয়, সে বেতন পেয়ে সব টাকা মায়ের কাছে দিয়ে দেয়। ঠিক আছে, এখন এই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যখন গেছে, সে লাইফে কিন্তু অনেক স্কিল সে কিন্তু শিখে নাই। এখন তার জায়ের সাথে একটা ঝগড়া ঘটছে, একটা ঘটনায় ঝগড়া নিতে পারে নাই, সে এক গাদা ওষুধ খাইছে, ওষুধ খেয়ে সে হসপিটালে ভর্তি, এরপরে তাকে সাইকোলজিক্যাল ব্যাপারে নিয়ে আসা হয়েছে। তার মানে কি, প্রবলেম সলভিং স্কিলটা আমাদের ডেভেলপ করা দরকার। আমরা মাঝে মাঝে কি করব, প্রবলেম সলভিং স্কিল গুলো আমরা দেখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো সব ধরনের স্কিলটাই বেসিকলি এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে হয়েছে। একটা হচ্ছে ভ্যালিডেশন, নিজেকে প্রকাশ করা, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার প্রবলেম সলভিং স্কিল। তাহলে ভ্যালিডেশনটা কি, ভ্যালিডেশনটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স বেস। তার মানে কি, আমার যে ইমোশন, আমার যে থট, আমার যে অ্যাকশন, সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারা, সেটাকে বুঝতে পারা, সেটা হচ্ছে ভ্যালিডেট। এখন খেয়াল করেন, আমি কাউকে ভ্যালিডেশন দিচ্ছি বা ভ্যালিডেট করার ট্রাই করতেছি। মনে করেন আমার সামনে বসা আমার একজন ফ্রেন্ড, সে বলতেছে আর কি যে ভাই আগে কি কাজ করতাম, যে মোটামুটি 3 লাখ টাকা খরচ করছি, 3 লাখ টাকা খরচ করে ওয়ার্ড পর্যায়ে একটা পদ নিচ্ছি, পদ নেওয়ার পরেই কি কাজ করছে যে সরকার পরিবর্তন হয়ে গেছে, এরপরে এখন আবার টাকা 3 লাখ টাকা তো ধরাই, আবার হচ্ছে আমাকে এখন পলায় পলায় থাকা লাগতেছে। কিন্তু আমি তো মানুষের কখনো খারাপ চাই নাই, মানুষের ভালোই চাইছি, হ্যাঁ ভালোই চাইছি, আমি সমাজের উন্নয়নের জন্য কাজ করতে চাইছি, কিন্তু এখন আমাকে নিজের চোরের মতো হয়ে আমার থাকা লাগতেছে। একটা পর্যায়ে মানুষের সেবা করবো কি, চোরের মতো থাকার চেষ্টা করতেছে। এখন আমি একটু চিন্তা করার চেষ্টা করতেছি তার থট প্যাটার্নটা। দেখেন, সে একজন নেতা হবে, তো নেতা হওয়ার জন্য নর্মাল অবস্থায় কিন্তু নেতা হওয়া যাচ্ছে না, হাতে গোনা কয়েকজন হয়, লবিং লাগে, সে স্ট্রং লবিং করছে, টাকা পয়সা খরচ করছে, মানুষের জন্য কাজ করার তার আগ্রহ আছে। কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ, আমাদের কিন্তু এই ঘটনাই ঘটে, গভর্নমেন্ট চেঞ্জ সাথে সাথে সে এখন বড় অপরাধী, তার কথা বলাটাই অপরাধ। ঠিক আছে, যে মারাত্মক অপরাধ আমাদের দেশে, যে দেশে যেই দলই আসুক, যে বিপরীত দলই হোক। তো এখন তার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করা,
যে একটা পর্যায়ে গিয়ে সে মানুষের এত কাছে ছিল, মানুষ তাকে এত ভালোবাসতো, এত কিছু করতো, সে একটা এত টাকা পয়সা খরচ করছে, সে একটা ভালো একটা পদে গেছে, ভালো করবে, তার কেরিয়ারটা বিল্ড আপ হবে, সেই অবস্থায় একটা অবস্থাটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই ঘটনাটা সে তো কাউকে বলতেও পারতেছে না, কিভাবে বলবে এই বেটা কি কথা বলিস, ততক্ষণই মানুষ এতগুলি মানুষ হত্যা করছিস, এটা করছিস সেটা করছিস, তার জায়গা থেকে বোঝার চেষ্টা করা। তার মানে কি একজন মানুষকে আপনি যখন আন্ডারস্ট্যান্ড করবেন, তার থট গুলিকে আন্ডারস্ট্যান্ড করবেন, তার অ্যাকশন গুলিকে আন্ডারস্ট্যান্ড করবেন, তখন সে কথাগুলি কিন্তু বোঝার চেষ্টা করবে। যেমন আমার মেয়েটা 9 বছরের মেয়ে, তার মা কান্না করতেছে, আমার মেয়ের মধ্যে এই থিঙ্কিং কিভাবে আসে? আমি বললাম দেখেন এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার, আপনার মেয়ের বয়স 9 বছর, কেউ কেউ আর্লি ম্যাচুর হয়, কারো কারো পিউবার্টি আগে আসে, ওরা হয়তো কিছুদিন পরে পিউবার্টি পিরিয়ড চলে যাবে। এই ব্যাপারগুলোতে ট্যাবু রাখার তো দরকার নাই, প্রপার নলেজ দেওয়া যে একটা তার কিছুদিনের মধ্যেই তার ফিজিক্যাল একটা চেঞ্জ আসবে, তার অপোজিট জেন্ডারের প্রতি তার আকর্ষণ তৈরি হবে। মেয়েটা বলে ফেলছে আমার বাবার প্রতি আমার আকর্ষণ তৈরি হয়, সে তো এই জিনিসগুলো বুঝে না, তাকে ভ্যালিডেট করতে দেওয়া। এখন এটা মাথার মধ্যে বারবার থাকলে এগুলো ওসিডি আকারে কাজ করবে। তাকে বোঝার চেষ্টা করা, যেমন একবার একটা মেয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে আমার ভাই, সে আমাকে নিয়ে নোংরা নোংরা চিন্তা ভাবনা করে, এবং ভাই সেটা জানে কিনা প্রপার ওয়েতে, হ্যাঁ আমার একটা ফিজিক্যাল নিড থাকবে, সেটা আমার নির্দিষ্ট জায়গা আছে না, জায়গার বাইরে এটা প্রকাশ করা যাবে না, নলেজই তো সে পায় নাই। তার মানে তাকে বোঝা, তার ইমোশনকে বোঝা, তার থটকে বোঝার চেষ্টা করা। করার পরে কি কাজ করলাম, তার মানে ভ্যালিডেশন হচ্ছে অ্যাকসেপ্টেন্স বেস। আমার কাছে যে আসলো, দেখেন খেয়াল করেন আমরা সাইকোলজি যারা, আমরা বেসিক্যালি কোনো পলিটিক্যাল আইডিয়েশনে আমরা পুরোপুরি আমরা অন্ধবিশ্বাসী হই না। কেন হই না? তাহলে আমরা জাজমেন্টাল হয়ে যাব। পলিটিক্যালি আমরা একটু একটা বিশ্বাস থাকে, কিন্তু আমরা আমরা কি কাজ করি, নিউট্রাল থাকার ট্রাই করি। কেন? যে কোনো মানুষ তাকে যেন আমি অ্যাকসেপ্ট করতে পারি, সে একজন মার্ডার করা মানুষও হতে পারে, ঠিক আছে? সে হয়তো একটা মার্ডার করে ফেলছে, ঠিক আছে? এখন সে মার্ডার করে ফেলছে নেশাগ্রস্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় সে হিরোইন খেত, হিরোইন খাওয়ার সময় হিরোইনে তার উঠছে, একজনকে সে আটকাইছে, তার মার্ডার করার কোনো ইচ্ছা ছিল না, সে মার্ডার করে ফেলছে। মার্ডার করে ফেলার পরে পুলিশে ধরছে, পুলিশ ধরার পরে তার সাজা হয়েছে, সাজার পর সে এখন বের হয়েছে, বা তার সে রিহাব সেন্টারে আছে। হ্যাঁ, এখন সেই মানুষের লাইফে সে তার একটা বুঝ আসছে যে ব্যাপারটা কি, আমি তো নেশা করে আমার জীবনটা সম্পূর্ণ শেষ, তাকে যদি আমি অ্যাকসেপ্ট করতে না পারি, তার ট্রিটমেন্ট কিন্তু হবে না, খুনি মানুষ, তার আমি কি ট্রিটমেন্ট করবো? তার মানে তার অ্যাকশন, তার ইমোশন, তার থটটাকে বোঝার ট্রাই করা। আপনি আপনার বাচ্চা, ছোট্ট বাচ্চা পরীক্ষায় নাম্বার কম পাইছে, ব্যাকগ্রাউন্ড একটু বোঝার চেষ্টা করেন। আপনার তো একটু ম্যাথ কম বুঝতেন, আপনার বাচ্চাটা যদি ম্যাথ কম বুঝে, খুব একটা বেশি অযৌক্তিক বলে মনে হয় বলেন তো? আমরা অনেক সময় গার্জিয়ান আসে আমাদের কাছে, অবশ্যই বলবো তাদের চাওয়াটা খারাপ না, পুরো ফুল ফ্যামিলির মধ্যে কেউই হায়ার এডুকেটেড নাই, বাচ্চাটা পড়ে না, আইকিউ লেভেল কম থাকারই কথা, ঠিক আছে? সে তো কি, সে খেয়াল করেন এই জায়গায় ট্যাগের একটা ব্যাপার। আমরা সাইকোলজিস্টরা মানুষকে খারাপ বলি না, ওই যে পাপকে ঘৃণা করো, পাপীকে না, তার ভিতরে তো একটা অনুতপ্ত আসছে, যখন আমি তাকে ক্রিমিনাল বলবো তার কিন্তু আর কিন্তু চেঞ্জ আসবে না, তার লাইফে কিন্তু পরিবর্তনটা কিন্তু আমি কিন্তু আটকে দিলাম। ক্রিমিনাল সে আমার চোখে, সে আমার একজন ক্লায়েন্ট। এখন যার এন্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তাকে আপনি কিভাবে ট্রিট করবেন? যেমন আমার যদি আল্লাহ যদি তৌফিক যদি দেয়, আমি যদি ভবিষ্যতে যদি পিএইচডি করি, আমি এন্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে করব। যারা সাইকোপ্যাথ, যারা সিরিয়াল কিল করে, তো তাদেরকে নিয়ে, তারা তো ক্রিমিনাল সব, তো তাদেরকে নিয়ে আমি কাজ করতে গেলে যদি আমি ক্রিমিনাল চিন্তা ভাবনা নিয়ে যদি কাজ করি, আমি তো কাজ করতে পারবো না। আর আমি যদি চিন্তা করি ইটস এ প্রবলেম, সেই প্রবলেমটা নিয়ে আইডেন্টিফাই করে তার ভিতরে যদি একটা চেঞ্জ যদি নিয়ে আসতে পারি, খেয়াল করেন এটা কতটা চমৎকার একটা ব্যাপার হবে। সে তার অপরাধ জগৎ থেকে সে বের হয়ে আসতে পারবে, ঠিক না? তার মানে কি, আমরা কাউকে ট্যাগ দিতে যাব না, এটা একটা প্রবলেম তার, আমরা বলবো যে ইটস এ ডিসঅর্ডার, ডিসঅর্ডার থেকে এই ধরনের প্রবলেম তার মধ্যে ক্রিয়েট আছে। ওই যে যখন ট্যাগ লাগাবো তখন আবার ইনভ্যালিডেট হয়ে যাবে। এটা তুই কি কথা বলবি? আমার কাছে অসংখ্য রকম আমরা ঘটনা শুনি, মানে নিরপরাধ একজন মানুষকে পলিথিন প্যাঁচে মেরে ফেলছে, তাকে আপনি কিভাবে ট্রিটমেন্ট দিবেন বলেন? পলিথিন প্যাঁচে 10 লাখ টাকা কন্ট্রাক্ট মেরে ফেলছে, এখন সে খুনি। এখন আপনি যদি খুনি হিসেবে তাকে যদি ট্রিগার যদি করেন, তার ট্রিটমেন্ট তো ওই জায়গায় হয়ে গেল, তাকে একটা নতুন জীবন দেওয়া, নতুন জীবন দিয়ে নতুন রিয়েলাইজেশন, সে অপরাধ জগৎ থেকে সে বের হয়ে আসলো, এটাই হচ্ছে আমার ভ্যালিডেশন। আর প্রবলেম সলভিং স্কিলটা হচ্ছে চেঞ্জ বেসড। আমি আমার বিহেভিয়ারটাকে অ্যানালাইসিস করব, বিহেভিয়ারটাকে মডিফিকেশন করার চেষ্টা করব, একটু 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 করে আমি আমার মধ্যে একটা চেঞ্জ আনার ট্রাই করব।
আমি গতকালকে ঘটনা শুনলাম নারায়ণগঞ্জে, আমি যেহেতু গেছিলাম গতকালকে চাষার এলাকায়, তো কিছু ড্রাগ এডিক্টেড পারসন একটা মার্ডার ঘটছে গতকালকে। তো এখন মনে করেন যে ড্রাগ এডিক্টেড তাকে তো পুলিশে দেওয়া হবে। আমাদের এখন জেলখানাগুলি অনেক অত্যাধুনিক, অনেক চেঞ্জ আসছে, এটা খুব ভালো। আরো অত্যাধুনিক হলে আরো ভালো হতো। হ্যাঁ, যেরকম মনে করেন বাইরের কান্ট্রিতে তারা বই পড়তে পারে, তারা ওখান থেকে পড়াশোনা করে বের হইতে পারে, তাদের ভিতরে আলাদা থাকে, সেই জিনিসে অনেকটাই আসার চেষ্টা করতেছে, আরো আসা দরকার। তো এখন ওই মানুষটা একজন খুনি মানুষ, সে নেশাগ্রস্ত অবস্থায় টাকার জন্য সেই কাজটা করলো, সেই মানুষটা যখন জেলখানা থেকে বের হয়ে আসবে আচার আচরণ কি খুব একটা বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে বলেন তো? জেলখানা থেকে আসার পর মানুষের আচার আচরণ খুব একটা বেশি পরিবর্তন হয় না। না স্যার। হয় না কিন্তু, ঠিক আছে? তো এখন ওই জায়গাটা যদি কাজ করতে পারতাম, আমি টাঙ্গাইল যখন ছিলাম, আমি তখন ঢাকায় চলে আসছি, তখন আমাদের জেলারের সাথে আমার কথা হয়েছিল যে আমি কাজ করবো, আমি জেলখানায় কাজ করবো, জেলখানায় কাজ করবো, এই অপরাধীদের নিয়ে কাজ করবো, তাদের ভিতরে একটা চেঞ্জ আনার ট্রাই করতে পারি কিনা। যেমন আমি মাদক নিয়ে কাজ করি, সেখানেও তারা অপরাধ প্রবণ থাকে, তাদের মধ্যে একটা চেঞ্জ আনা যায় কিনা, মেন্টালের মধ্যে একটা চেঞ্জ আনা যায় কিনা। এটা সোসাইটির জন্য একটা বড় একটা মানে একটা একটা বলবো যে সে একটা 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 আবর্জনা ছিল, কিন্তু বড় একটা ফুল হয়ে সে বের হয়ে আসলো, ঠিক না? তার এই যে একদিনও হবে না, তার এই পার্সোনালিটির মধ্যে একটু একটু করে চেঞ্জ, আবার তার ছোটবেলার লাইফ নিয়ে অনেক কাজ করতে হবে, দূরে 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 কাজ করতে হবে। তার মানে কি কয়দিন ধরে আটকে রাখলাম, ছেড়ে দিলাম, এটা না। আমাদের রিহ্যাব গুলিতে এই কাজই হয়, আনে ধরে আটকে রেখে দেয়, ৩-৪ মাস পর ছেড়ে দেয়, জেলাও সে কুদু। আমরা সাইকোলজিস্টটা কি কাজ করি, তার চিন্তার মধ্যে চেঞ্জ আনার ট্রাই করি, যে প্রবলেমে পড়ছে সে সেটাকে কিভাবে সে সলিউশন করবে। কোনো কি কোশ্চেন আসছে? অর্পিতা বলবেন কিছু? স্যার ওদেরকে যদি মানে অর্পিতা, আপনার কথাটা একটু পর পর আপনি মিউট হয়ে যাচ্ছেন, যেটার কারণে কথাগুলি আসতেছে না। এখন ক্রিমিনালকে কি অ্যাপ্রোচে আমরা নতুন লাইভ দেব, এটা আবার অন্য আলোচনা। হ্যাঁ, ওই আলোচনা করতে গেলে আবার আরেক মানে আরেক টপিক লাগবে। জি বলেন। আচ্ছা, আমি কি একটু বলবো? জি বলেন। আচ্ছা, ওই যে প্রশ্নটা বারবার আসতেছে যে ক্রিমিনালকে কিভাবে আমরা ইয়ে করবো, এখানে একটুখানি আমি বলি, আপনি একটু যদি ইয়ে করেন নাকি দেখেন ঠিক আছে কিনা। যে আসলে আমরা তো যেই প্রবলেমটা সে করে করে ফেলছে, সেই জিনিসটার কোনো মানে সলিউশন ওই মুহূর্তে হচ্ছে না। প্রবলেমটা যাতে রিপিট না হয়, ওই প্রবলেমটা যাতে রিপিট না হয় সেই জন্য যে প্রবলেমটা হয়েছে সেটা পারপাসটা আগে আমরা দেখবো, কি কারণে সে প্রবলেমটা করলো, সেই পারপাসটাকেই আমরা ট্রিটমেন্টটা দিব। ও যদি মনে করেন যে প্রবলেমটা করেছে, আপনি বললেন যে এই পলিথিন পেঁচায় তাকে মারছে 10 লাখ টাকার জন্য, এখন আমি পারপাসটা হচ্ছে 10 লাখ টাকা আর্ন করা, এই পারপাসটা 10 লাখ টাকা অন্য কোনো ভাবে আরো মানে নন ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি দিয়ে আর্ন করা যায় কিনা, আমি তাকে সেই পাথওয়েটা দেখাবো। এটাই কি? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে তার প্রবলেমটাকে আইডেন্টিফাই করে প্রবলেমটার মেইন গোড়ার জায়গাটা কি, সেই জায়গাটার মধ্যে নিয়ে কাজ করা আর কি। হ্যাঁ, উনি চমৎকার উদাহরণ দিয়ে বললেন যে 10 লাখ টাকার জন্য সে মার্ডার করতেছে, এই টাকাটা আর্ন সে অন্য কোন ভাবে করতে পারে, সে ওয়ে তাকে আমরা শিখাইতে পারি কিনা, বা এই টাকাটা আসলে তার দরকার কিনা। কারণ এই টাকাটা সে নেশার কারণে সে আর্ন করা দরকার, তো নেশা যদি কমায় ফেলতে পারে এই টাকাটা তো তার দরকার নাই, ঠিক আছে? সে নর্মাল ওয়েতেই সে অন্যভাবে ইনকাম করতে পারে, সেই জায়গাটা নিয়ে কাজ করা। হ্যাঁ, রিহ্যাব অনেক স্কিল শেখানো হয়, সত্য কথা, অনেক রিহ্যাবে অনেক কিছু করা হয় না। বাংলাদেশে 450-র মতো রিহ্যাব সেন্টার আছে, এর মধ্যে থেকে 50 থেকে 100টা রিহ্যাব সেন্টারে এই স্কিলগুলি ভালোভাবে শেখানো হয়, বাকিগুলিতে খুব ভালোভাবে শেখানো হয় না। ম্যাক্সিমামই ঢাকা কেন্দ্রিক এবং হচ্ছে বাইরের রিহ্যাব গুলিতে কেন্দ্রিক আর কি। তবে চেঞ্জ হচ্ছে, কারণ ইকো ট্রেনিং বা এই যে আমাদের নার্কোটিক্স অনেক ট্রেনিং দিয়ে দিয়ে এই জায়গাগুলির মধ্যে চেঞ্জ করার চেষ্টা করতেছে, এখন অনেক বেশি আধুনিক হচ্ছে। সঞ্জিতা, বোঝা গেল? ঠিক আছে, এখন অনেক বেশি চেঞ্জ হচ্ছে, কিন্তু সবগুলিতে হয় না, ঠিক আছে? প্রত্যন্ত জায়গায় এই মানে চেঞ্জ হয় না। এখন আবার অনেকটা পরিবর্তন হয়েছে, আগে অনেক খারাপ অবস্থা ছিল, এখন এই ট্রেনিং দিয়ে 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 এই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ভ্যালিডেশনটা একটু বোঝার চেষ্টা করব, তার আগে আমরা একটু ব্রেক দেই। এখন পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলেন? ভ্যালিডেশন এবং হচ্ছে চেন অ্যানালাইসিসটা আমরা ব্রেকের পরে একটু আলোচনা করব। ক্লিয়ার কিনা? আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? ইয়েস স্যার। জি, শোনেন, সাইকোলজি একটা সুডো সায়েন্স, আমি যেটা বলবো সেটাই সবসময় সঠিক তা কিন্তু না।
আপনার যদি ভিন্ন মত যদি থাকে অবশ্যই আপনি প্রকাশ করতে পারেন, ঠিক না? ঠিক আছে, সুতরাং হচ্ছে আমাদের এই শেয়ারিং এর মাধ্যমে আমাদের অনেক তথ্য আমরা ডেভেলপ করতে পারবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমরা ছোট্ট করে আমরা একটা দেই, ব্রেক দেই। 10টা 5-এর মধ্যে সবাই চলে আসার চেষ্টা করবো। 10টা 6 ক্লাস পুনরায় শুরু হবে। ভ্যালিডেশন পার্টটার পরে আমরা একটু প্র্যাকটিস করাবো ভ্যালিডেশনটা, তারপর আমরা চেন অ্যানালাইসিস দেখবো। হ্যাঁ, লিগ্যাল অ্যাকশন তো নেওয়া হয়, লিগ্যাল অ্যাকশনের জায়গায় লিগ্যাল অ্যাকশন ভাবে চলবে। হ্যাঁ, আর আমাদের জায়গাটা যখন কি হবে, আমাদের তো পাঠানো হয় কোথায় বলেন, এই রিহ্যাব সেন্টারে। সে তো অলরেডি একটা সাজাই পাচ্ছে, আবার পুলিশ থেকেও পাঠানো হয়। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে কিশোর মানে শোধনাগার, সে তো অলরেডি একটা সিচুয়েশনের মধ্যে, সে সাজার মধ্যে দিয়েই আছে, তখন তাকে নতুন করে একটা লাইফ দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। ঠিক আছে, সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করব। পাকিস্তানে একটা মুভি আছে সাইকো কিলার, এটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হবে। আচ্ছা, উই আর কনসার্নড উইথ আওয়ার ট্রিটমেন্ট পার্ট। আচ্ছা, ওকে, ঠিক আছে, একটু ব্রেকের পরে আসতেছি।
যারা যারা ক্লাসে আছেন একটু হ্যান্ড রেজ করবেন, দেখি আমরা কয়জন আছেন। আচ্ছা, হাত নামায় ফেলেন। ফর সাম রিজন আমি রেড অপশন পাচ্ছি না। জি জি বলেন, কিছু বলছিলেন? জি, আমি আসলে হ্যান্ড রেজ করতে পারছি না ফর সাম রিজন গুগল আচ্ছা মিটে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খায়রুন আপা আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু ভ্যালিডেশনটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে মানে ভ্যালিডেশনটা বোঝানোর সময় আমরা কি মাথায় রাখবো? আমরা প্রথমে মাথায় রাখবো আমার আশেপাশে যত মানুষ আছে আমি তাদেরকে ভ্যালিডেশন দিতে পারি বা ভ্যালিড করতে পারি, সেই ব্যাপারটা মাথায় রেখে আমি কাজ করার ট্রাই করব। তো এটা আমি শুধু ক্লায়েন্টের উপরে না, এটা আমি আমার আশেপাশের মানুষের উপরে অ্যাপ্লাই করব। সেটা মাথায় রেখে যদি কাজ করার যদি চেষ্টা করে, তাহলে দেখবেন যে আপনার কনভারসেশন বা আপনার চিন্তার মধ্যে একটা চেঞ্জ আসবে। যারা নাকি প্রফেশনাল, যারা নাকি আছেন, তারা তখন অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা নন প্রফেশনাল, যারা নাকি আছেন, তারা ব্যক্তিগত জীবনে আপনার লাইফের অনেক প্রবলেমই সলভ হয়ে যাবে এই ভ্যালিডেশনের মাধ্যমে। আপনার পার্টনার সে যদি ভ্যালিডেশন সে যদি পায়, আপনাদের দাম্পত্য জীবনে কলহ অনেকটাই কমে আসবে। আপনার সন্তান যদি ভ্যালিডেশন যদি পায়, আপনার সন্তান বিপথে অনেকটাই কম যাবে। তার মানে ভ্যালিডেশনের একটা কোর স্কিল, এটা বেসিক্যালি বেসিক কাউন্সিলিং স্কিলই, কিন্তু সেই জায়গায় কিছু কিছু কমিউনিকেশন, কিছু টেকনিক। তাহলে আমরা একটু দেখি। কেউ যদি না বুঝেন একটু জাস্ট চ্যাট বক্সে একটু লিখে রাখেন, অথবা আমি প্রত্যেকটা স্লাইড শেষে আবার কোশ্চেন করতে বলবো, তখন আবার একটু কোশ্চেন করেন, একটু বোঝার চেষ্টা করেন। ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপিতে ভ্যালিডেশনটা হচ্ছে এক ধরনের কমিউনিকেশন টেকনিক, যেটা কি কাজ করে, যেটার মধ্যে বেশ কিছু ব্যাপার থাকে। তারা সাইকোলজিতে যারা আছেন তারা সবাই জানেন, তো যেহেতু আমাদের এখানে অনেকে জয়েন করছে তাই সবার উদ্দেশ্যে আমি আবার বলতেছি। এক নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি মানে কি? আরেকজনকে তার জায়গা থেকে বোঝার চেষ্টা করা। মনে করেন যে একজন পরীক্ষায়, মনে করেন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, সে চান্স পায় নাই। হ্যাঁ, চান্স পায় না, তার মনটা অনেক খারাপ, কয়েকদিন যাবার সে খাবার দাবার খেতে পারতেছে না। বললেন যে কি হয়েছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাস নাই, লাইফ কি শেষ হয়ে গেছে নাকি? কত ভার্সিটি আছে, কত কিছু আছে, প্রাইভেট ভার্সিটি ছেলেপেলেরা কি ভালো করে না? জাতীয় বিশ্ববিদ্যালয় কি ভালো করে না? অন্যান্য বা ঈশ্বর কি ভালো করে না? এটা না। আপনি চিন্তা করলেন আপনার ড্রিম ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া, আপনি প্রচুর প্রিপারেশন নিচ্ছেন, প্রচুর চেষ্টা করছেন, এত এত কম্পিটিশন, সেই জায়গায় আপনার মার্কস কাছাকাছি আসে নাই, যেটার কারণে আপনি ঢাকা ভিত্তিতে চান্স পান নাই। তার মানে এতদিনের আপনার গড়িত একটা স্বপ্ন একটা পরীক্ষার মাধ্যমেই সেটা ধূলিসাৎ হয়ে গেল। আপনার কেমন লাগবে? তার মানে তার জায়গা থেকে নিজেকে ফিল করার ট্রাই করা, সেটা হচ্ছে এমপ্যাথি। আপনার একজন ফ্রেন্ড, সে কি কাজ করলো, সে হয়তো বা ফিমেল, একটা অ্যাক্সিডেন্ট করার পরে তার চেহারার এক পাশ কি হয়ে গেছে, ঝলসে গেছে, সে এখন প্রচুর পরিমাণে সে ডিপ্রেসড হয়ে গেছে। আপনি একটু থিঙ্কিং করেন, আপনি একজন ফিমেল, আমাদের বাংলাদেশে বা আমাদের ওয়ার্ল্ডে যেটাই বলেন, সৌন্দর্য একটা বড় ফ্যাক্টর, ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রেই। স্পেশালি মেয়ে মানুষ, তারা কি কাজ করে, এটাকে অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তার লাইফে। আপনার লাইফে, আপনার ছেলে মানুষ কোন সমস্যা নাই, এখন আমার চেহারা যদি একটা যদি হঠাৎ করে যদি একটা চেঞ্জ যদি আসে, এটা তো আমার প্রফেশনাল লাইফ বলে নর্মাল লাইফও তো হ্যাম্পার করবে। ওরকম যদি আমার যদি হইতো, তাহলে আমার কেমনটা লাগতো? তার জায়গা থেকে সেটা অবস্থান চিন্তা করা। ছোট্ট একটা বাচ্চা, সে অ্যাবিউজের ঘটনা ঘটছে, আমার যদি এরকম যদি হতো, আমার বাচ্চা যদি হতো, তাহলে আমার কেমনটা লাগতো, বা আমার এরকম হইলে আমার ঘটনাটা কেমন লাগতো। সেটা হচ্ছে এমপ্যাথি। তার জায়গা থেকে প্রবলেমটাকে অনুভব করার চেষ্টা করা, থেকে আন্ডারস্ট্যান্ড করা, অ্যাকসেপ্ট করা অপর মানুষের ফিলিংস। একটু খেয়াল করেন,
অপর মানুষের ফিলিংস অ্যাকসেপ্ট করা মানেই সবসময় তার সাথে এগ্রি করা না, ঠিক আছে, তার সাথে এগ্রি করা না সবসময়। তার মানে তার একটা খারাপ ফিলিংস হইতেছে, আপনি ওই জায়গাটায় নিজেকে একটু দাঁড় করান, তাহলে একটু বুঝতে পারবেন যে এই অবস্থায় তার যে খারাপ লাগতেছে, তার থটটাকে বোঝার চেষ্টা করা, তার বিহেভিয়ারকে বোঝার চেষ্টা করা। তার মানে কি, আমি এরকম কিছু কমিউনিকেশন, কিছু স্কিল, যে স্কিলের মাধ্যমে খুব সহজেই আরেকজনকে আমি বুঝতে পারবো। তার মানে এই ডিভোর্সের অন্যতম একটা বড় ব্যাপার কি হয় বলেন তো, ও আমাকে বুঝে না। আবার দেখবেন যে কেউ যদি বিয়ে শাদী করেন না, এই জায়গায় কে কে আছেন এখনো বিয়ে করেন না, একটু হ্যান্ডেস করেন তো। একজন করেন নাই, দুইজন, ঠিক আছে, বা এখনো অনেক হ্যান্ড রাইজ পাওয়া যাচ্ছে আর কি। হ্যাঁ, আপনাদের ক্লাসে একটু দেখা যাচ্ছে। আর 7-8 জন। দেখেন, আপনি লাইফ পার্টনার হিসেবে কাকে পছন্দ করবেন, এর অন্যতম একটা গুণাবলী কি থাকে বলেন তো, সে আমাকে বুঝবে, ঠিক না? সে আমাকে বুঝবে, এটা একটা বড় একটা ফ্যাক্টর। তার মানে ভ্যালিডেশনটা হচ্ছে আরেকজনকে বুঝতে পারা, নন জাজমেন্টাল ওয়েতে বুঝার চেষ্টা করা। জাজমেন্টাল মানে কি, আমরা খুব সহজেই কিন্তু জাজমেন্টাল হয়ে যাই, ছোট্ট একটা ঘটনা দেখে আমরা জাজমেন্টাল হয়ে যাই। আমরা মিথিলা আমার খুব পছন্দের একজন অ্যাক্টর, মিথিলাকে কত গালাগালি করছে মানুষ, খেয়াল করেন, তাহসানের ডিভোর্সের পরে। তো গতকালকে আমি একটা পোস্টে দেখলাম, মিথিয়ার পোস্টে মানুষ অনেক প্রশংসা করতেছে, আবার কেউ কেউ খারাপ কথাও বলতেছে যে এই রূপ দিয়ে কি হবে, চরিত্র তো ভালো নাই, সে অনেক ব্রিলিয়ান্ট, সে 4/4 পেয়েছে মাস্টার্সে, হ্যাঁ, সে পিএইচডি করছে, খুবই ব্রিলিয়ান্ট একটা মেয়ে। তো মানুষ জাজমেন্টাল হয়ে যায়। তার মানে অল্প একটা ঘটনা দেখেই মানুষ নিজের মতো বানিয়ে নেয়। তাহসানের বিচ্ছেদ নিয়ে আমরা গত ক্লাসে বলতেছিলাম, মানুষ অসংখ্য ঘটনা বানিয়ে নিছে নিজের মতো করে। এই নিজের মতো করে বানিয়ে নেওয়া, দেখার সাথে সাথেই কনক্লুশনে চলে আসা, সেটা হচ্ছে জাজমেন্টাল। এই যে আপনারা খুনি নিয়ে কথা বলতেছিলেন, আমি 2013 সালে একবার ইজতেমায় গেছিলাম। তো ইজতেমায় যাওয়ার পরে ওই জায়গার মানুষরা আমাকে ধইরা বাইন্দা টাইন্দা আমাকে কি কাজ করছে, আমাকে তাবলিগে পাঠিয়ে দিচ্ছে। তো পাঠিয়ে দেওয়ার পরে একটা ভাই ছিল, ওই ভাইয়ের সাথে আমাকে ম্যাক্সিমাম টাইমে থাকা লাগতো। পরে জানতে পারলাম, আল্লাহ, এই লোক তো খুনি। খুনি বলতে উনি মোটামুটি বেশ কয়েকটা মার্ডার করছে। কয়েকদিন পরে সে ইসেতে যায়, জেলখানায় ভর্তি, আবার বের হয়। এমনকি সে ওই তাবলিগ থেকে এসেও সে আরেকটা মার্ডার করছে, আবার সে জেলখানায় গেছে, আবার বের হয়েছে, ঠুসঠাস মানুষ মেরে ফেলে। কি একটা ভয়ঙ্কর একটা অবস্থা। আমি তখন ইন্টারমিডিয়েট কেবল পাস করছি, মারাত্মক একটা ভয়ঙ্কর অবস্থা। কিন্তু আমি দেখলাম এই মানুষটাই এক মসজিদ থেকে আরেক মসজিদে যখন যেত, একটা পাগল ছিল, সে পাগলটাকে সে ডাক দিয়ে নিয়ে যেত, খাবার টাবার যেগুলি বাঁচত, খাবারগুলি সে পাগলটাকে সে খাওয়াইতো। দেখে একটা ভালো গুণ না বলেন? আমি যখন ঢাকা মেডিকেলে যখন ইন্টার্নশিপে ছিলাম, আমাকে একবার ফোন দিচ্ছে, বলছে, সুমন, আমি একজন লোক পাঠাচ্ছি, ভদ্রমহিলা, খুবই গরিব মানুষ, তুমি তোমার সর্বোচ্চ পরিমাণ তুমি চেষ্টা করে তাকে একটু হেল্প করার জন্য। মানুষকে হেল্প করার একটা ব্যাপারও আছে তার মধ্যে। আমি জানি না সে কি কারণে এই পথের মধ্যে সে চলে আসলো। নন জাজমেন্টাল মানে দেখার সাথে সাথেই সলিউশনে আসা, ঠিক আছে, সেটাই হচ্ছে নন জাজমেন্টাল। তার মানে কি, দেখার সাথে সাথেই সলিউশন আসাটা হচ্ছে জাজমেন্টাল, না আসাটা, ঘটনাকে ঘটনা হিসেবেই পারসিভ করা, সেটা হচ্ছে নন জাজমেন্টাল। তার মানে নন জাজমেন্টাল হইতে আমি শোনার ট্রাই করলাম, আল্লাহ, এরকম একটা ঘটনা ঘটছে, সে এতগুলি রিলেশনশিপ করছে, কিভাবে করছে। এখন যখন আমি জাজমেন্টাল হয়ে যাবো, এই মেয়ের তো চরিত্র ভালো না, একটা জাজমেন্টাল কথাবার্তা, নন জাজমেন্টাল ওয়ে। এটা একটা আমি একটু বোঝার চেষ্টা করি যে কেন সেই অবস্থার মধ্যে আসলো, তার এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করা, তার ইমোশনাল হিলিং, তার গ্রোথটাকে বোঝার ট্রাই করা। ভ্যালিডেশনটা খুবই ক্রুশিয়াল, এটা একটা ট্রাস্ট তৈরি করে একজনের প্রতি, একটা র্যাপও তৈরি করে, একটা ইমোশনাল সেফটি তৈরি করে। ওই যে দেখেন, আমাদের বেস্ট ফ্রেন্ড কারা হয়, যাকে মন খুলে সব কথা বলতে পারি, ঠিক না? তার মানে কি, এই থেরাপিস্ট তারকে একটা সেফটি, একটা ইমোশনাল এনভায়রনমেন্ট দিল, যেটা কি করা হয়, আমাদের ডেভিটি সেটিং এ প্র্যাকটিস করানো হয়। তার মানে ভ্যালিডেশন কি, সহজ ভাষায় আমার এরকম কিছু কমিউনিকেশন স্কিল, যেটার ফলে যে আমার সাথে কথা বলতেছে সে এমপ্যাথি পায়, তাকে যেন আমি বোঝার চেষ্টা করি, তার ফিলিংস গুলি যেন বোঝার চেষ্টা করি, তার থট গুলিকে যেন বোঝার চেষ্টা করি, তার বিহেভিয়ার গুলিকে যেন বোঝার চেষ্টা করি, সে নন জাজমেন্টাল ওয়েতে সব কথা যেন বলতে পারে। যখন আপনি না জাজমেন্টাল হয়ে যাবেন, সে যে 4টা 5টা রিলেশনশিপে আছে, একটা তো বলবে না,
তার মধ্যে পর্ন এডিকশন আছে, সে তো জীবনও সে স্বীকার করবে না। সে মার্ডার করছে, এই ঘটনা তো জীবনও তো কখনোই তো আসবে না আপনার কাছ থেকে। আল্লাহ কোন ঘটনা থেকে কোনটা হয়ে যায়, তার পাস্ট লাইফের অনেক কিছু বাধাগ্রস্ত হবে। আপনি যখন আপনার ওয়াইফের প্রতি যখন ভ্যালিডেশন যখন প্রকাশ করবেন, কি করবে জানেন? দিন শেষে সব বলবে আপনাকে যে জানো আজকে তোমার মা আমাকে এরকম একটা ঘটনা ঘটাইছে, আমি আমি কখনোই আমি রান্না বান্না করি না, নতুন করে রান্না শিখছি, রান্নাতে একটু লবণ বেশি হয়েছে, এত কথা শুনাইছে জানো। আপনি একটু চিন্তা করেন তার জায়গা থেকে, আল্লাহ ও তো আগে তো রান্না পারতো না, আমি একটা রান্না পারি নাই, আমি নতুন করে একটা করার চেষ্টা করছি, একটু মিস্টেক হয়েছে, তা আমি যে করার ট্রাই করছি, এটাকে প্রশংসার পরিবর্তে যদি কটু কথা যদি আসে আমার কেমনটা লাগবে? এমপ্যাথেটিক হইলেন, আপনি তার ফিলিংসটাকে অ্যাকসেপ্ট করলেন। আরে ওর একটা চেষ্টা করছে, চেষ্টার পরও তার থট গুলিকে সে সবাইকে খুশি করতে চাইছে, কিন্তু ভুল হয়ে গেছে। তার বিহেভিয়ার গুলিকে দেখেন। যখন আপনি জাজমেন্টাল হবেন তখন আপনি বলবেন কি আমার মা একটা কথা বলছে, তুমি এর এখনই 2 দিনে তার প্রতিবাদ করতেছো, আমার মার নামে বিট্রে করতেছো, আমার মার মতো মানুষই হয় না। তখনই কিন্তু একটা ঝামেলা কিন্তু তৈরি হয়ে যাবে। আমাদের কাছে আমরা যখন কাপল কাউন্সিলিং করি, ম্যাক্সিমাম ফ্যামিলি চায় না এটার সমাধান, সে চায় তার হাজবেন্ড শুনুক, তার সারাদিনের জমে থাকা কথাগুলি সে শুনুক, সে তাকে বোঝার ট্রাই করুক। ঠিক আছে? তার মানে তার ফলে কি হচ্ছে, ভ্যালিডেশনের ফলে আমার ট্রাস্ট তৈরি হচ্ছে, আমার র্যাপও তৈরি হচ্ছে, আমার ইমোশনাল সেফটি তৈরি হচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার কিনা বলেন তো ভ্যালিডেশনটা? আমরা একটু একটা লাইনে আসবো। মাইশা কিছু বলবেন কিনা আমরা একটু দেখি। আচ্ছা, একটা 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 কমেন্টস পড়ে নেই একটু। সঞ্জিদা লিখছে, একদিকে আমরা প্রবলেম, একদিকে আমার প্রবলেম আমি ভয়াবহ নন জাজমেন্টাল। ওকে, ইজারিক নন জাজমেন্টাল হওয়াটা কি আমার প্রবলেম মনে হচ্ছে। লাইক কেউ এসে বন্দুক তাক করলো, আমি তাকে বলবো আচ্ছা এর পিছনে কোনো কারণ আছে, আগে বলি প্রবলেমটা একটু শুনি। সেম প্রবলেম আমারও হয়। ঠিক আছে? আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একজন ছিনতাই করে চলে গেছে। আমার মনে হইলো ঘটনাটা কি আসলে, ও বুদ্ধি দিল কেন? এটা মানে সবাই মানে জাজমেন্টাল হয়ে গেছে। তো মাঝে মাঝে নন জাজমেন্টাল হইলে মানুষকে অনেক বেশি পরিমাণে ভালো খারাপ মন্দ ত্যাগ করা না। আপনি নন জাজমেন্টালের সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? আপনি পৃথিবীতে ভালো থাকতে পারবেন। যখন আমি জাজমেন্টাল হয়ে যাব, আশেপাশে সব কয়টাকে শয়তান মনে হবে। ট্যাগ লাগাই ফেললাম। আমার নন জাজমেন্টাল একটা ওয়ে থাকবে। সঞ্জিত একটু মিট করেন। বলবেন কিছু? হ্যাঁ বলছিলাম। জি জি বলেন। সরি, নন জাজমেন্টাল হতে হতে ইদানিং এমন হয়ে যায় যে আমি একেবারে কিছু জাজই করছি না, পরে এটা দেখা যায় ওই মানুষটা বা যে প্রবলেমেটিক এরিয়াটা ছিল, জিনিসটা ছিল, অবজেক্টটা ছিল, সেটা এসে আমার ক্ষতি করে চলে যাচ্ছে। তখন আমি যে আচ্ছা নিশ্চয়ই তার কোনো একটা রিজন আছে, এরকম হচ্ছে। নন জাজমেন্টাল মানে ভালো মন্দ কোনোটাই ট্যাগ লাগাবো না, একটু মিট করেন। ইকো হচ্ছে। মনে করেন আমার সাথে একজনের সাথে আমার কথা হইলো বাসে বা ট্রেনে, আমি যখন পাবলিক ট্রান্সপোর্টে যখন যাই, অনেকের সাথে আমাদের কথাবার্তা হয়। কাউকে অতিরিক্ত বিশ্বাসও না করা, কাউকে সন্দেহ না করা। এখন মনে করেন একটা মেয়ের সাথে আপনার বাসে, আপনার চিটাগাং থেকে ঢাকায় আসতেছিলেন, অনেক কথাবার্তা হয়েছে, অনেক হয়েছে। এখন সে বলতেছে যে আপু আমি তো ঢাকায় এসে একটা হোটেলে থাকবো। ঠিক আছে? আপনি বললেন না কেন আপু হোটেল থাকবেন কেন, আমাদের বাসায় থাকেন। হ্যাঁ, খুব দহরম মহরম অবস্থা হয়ে গেছে। এটা আমার জাজমেন্টাল, আপনি তাকে বেশি বিশ্বাস করে ফেলছেন। ঠিক আছে? আপনি বাসায় নিয়ে আসলেন, সকালবেলা পরের দিন দেখা হলো আপনি ঘুম থেকে উঠছেন সন্ধ্যাবেলা, আপনার বাসা সব নিয়ে পটাশ। তার মানে ঘটনার মধ্যে থাকা, অতিরিক্ত কিছু অ্যাড না করা। অতিরিক্ত কিছু অ্যাড করতে গেলেই তখনই কি হবে, প্রবলেম হয়ে যাবে। তার মানে ঘটনাকে ঘটনা হিসেবে পারসিভ করা, এটা হচ্ছে নন জাজমেন্টাল। উইদাউট ভ্যালিডেশন cannot dig into deeper emotional state of client। হ্যাঁ, কথাটা ভালো বলছেন আর কি। হ্যাঁ, আমি ভ্যালিডেশন ছাড়া তার ইমোশনালের ডিপার যে তার যে ব্যাপারগুলো, সেগুলো আমি কখনো বুঝতে পারবো না। সেগুলো বের করাটা খুব টাফ হয়ে যাবে। যখন ক্লায়েন্ট যখন ভ্যালিডেট হবে আমাদের কাছে, ক্লায়েন্টটা কি করে, এক সপ্তাহ বসে থাকে, বলে কি জানেন অনেক কথা জমে আছে আপনার সাথে শেয়ার করব। ঠিক আছে? আমরা শুনি, বসে বসে শুনি। হ্যাঁ, একটার পর একটা বলতেছে, এটার পর একটা বলতেছে, তারপর একটা বলতেছে, শুনলাম। সব শোনা শেষ, সে এখন সলিউশন চায়, তখন তার সাথে আমরা সেটা নিয়ে কাজ করি। আর কারো কোনো কোশ্চেন আছে ভ্যালিডেশন নিয়ে? তা একটু বলতে চাচ্ছিলাম, ভ্যালিডেশনটা দেওয়ার পর যখন আমরা নন জাজমেন্টাল হয়ে যাই, তখন একটা সময় যখন সলিউশন চাই আমরা, সলিউশনের সময় যখন তাকে বুঝাই, তখন যখন রেসপন্স করে উনি যে আপনি শুধু বুঝান, এটা কেমন হয়ে যায় স্যার?
মানে এটা একটা থেরাপিও দিব। আমরা নন জাজমেন্টাল হয়ে, যেমন আমার একজনের সাথে কথা হচ্ছিল, সে খুব সুইসাইডাল, কিছু হলেই সে বলে, মানে থ্রেট করে যে আমি সুইসাইড করব এরকম। তো তাকে যখন বোঝানো হয়, তার সবকিছু শোনার পর সে খুব কান্না করতেছে, তার পরিস্থিতি বুঝাচ্ছে, ঘটনা বলতেছে, ফ্যামিলির প্রবলেম বলতেছে, তার নন জাজমেন্টাল হয়ে তখন যখন তাকে বোঝানো হয় বিষয়গুলো, তখন শুধু বলে যে আপনার কাছে কিছু বললেই শুধু বুঝাইতে চান, এত বুঝান কেন? তো এই ধরনের পেশেন্টে কি বলবো স্যার? আচ্ছা, আপনি কি ওই যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটা কি করা হয়েছিল, মানে ট্রিটমেন্টটা, মানে অ্যাপ্রোচটা কি নিয়েছিলেন কগনিটিভ বিহেভিয়ার না থেরাপি? না স্যার, আমার হয়নি। আর এটা আমি একটু একটা ডিটেইলস, ব্যাপার হ্যাঁ, শেয়ার নিলে কি করি হবে আমার। জানেন? জি স্যার। এটা নিলে ওই যে সিবিটিতে সক্রেটিক কোশ্চেনিং আছে, হ্যাঁ, সিবিটিতে কোর বিলিফ মডিফিকেশন আছে। যেমন আমাদের কাছে ক্লায়েন্টরা সলিউশন চায়, আমরা কিন্তু ডাইরেক্ট সলিউশন দেই না, সলিউশন তার মনের থেকে নিয়ে আসি। তখন সে আর বলবেন আপনি কেন আমাকে বুঝান, তার থিংকিং প্যাটার্নের মধ্যে একটা বড় রকমের কগনিশনের মধ্যে চেঞ্জ আনা হয়। ঠিক আছে, তার লাইফের সলিউশন সেই করবে। যেমন আজকে কিছুক্ষণ আগে আমাকে একজন ভদ্রমহিলা কল দিছে, কল দিয়ে তার ম্যারিটাল লাইফে অনেক প্রবলেম। তো সে মোটামুটি ভাবে এখন ফলো আপে আছে, কিন্তু সে একটা ব্যাপার আমার কাছে সলিউশন চাচ্ছে, আমি কিন্তু ডাইরেক্ট সলিউশন দেই নাই। আমি বলছি আপনার কি মনে হচ্ছে? সে বলতেছে যে আমার হাজবেন্ড আমার সাথে এই ঘটনা ঘটাইছে, ইদানিং ওর একটু মেন্টাল প্রবলেম হচ্ছে, ওকে মেন্টালি সাপোর্ট দিব কি দিব না, আমার কাছে জিজ্ঞেস করতেছে। এখন আমি কি বলবো, দিবেন কি দিবেন না, বলেন তো আপনি কি স্যার বলা যায়? এখানে তো আমরা সাধারণত করি কি, ডিরেক্টলি তো বলা যায় না, আমরা বিভিন্ন দিক দিয়ে, আপনি হয়তো সাজেশন দিলে এরকম হতে পারে, না দিলে এরকম হতে পারে, এখন আপনি ভেবে দেখেন কোনটা করা উচিত আপনার জন্য, জি এভাবে জি, তার কাছ থেকে অ্যান্সারটা একদম পাওয়ার চেষ্টা ঠিক করি। আছে। এই যে আপনি যে তাকে যে একটু মেন্টালি সাপোর্ট দিচ্ছেন, এটার ফলে আপনার কেমন অনুভূতি হচ্ছে? আপনি আমাকে একটু বলবেন যে কেন আপনি মেন্টাল সাপোর্টটা দিতে চাচ্ছেন না? দুইটাই শুনলাম, শোনার পরে তার কাছ থেকে সেই বললো যে এটা একটু বেশি মনে হচ্ছে। আমি কি ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। আপনি যে সাথে এখনো যেহেতু ডিভোর্স যেহেতু হয় নাই, আপনি নিজেই বললেন যে তাকে যদি একটু মেন্টালি সাপোর্ট যদি দেই, ও মাঝে মাঝে হাওয়া হয়ে যায়, আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, তো মেন্টালিটি স্টেবল হইলে এটা চেঞ্জও হইতে পারে। সুতরাং ওই থিঙ্কিং থেকে আপনি এটা করতেই পারেন। সে কথা বললো, তার লাইফের সলিউশন তার মাধ্যমেই দেওয়ার চেষ্টা করলাম। সে কিন্তু কনফিউশনের মধ্যে ছিল, কনফিউশনটা দুইটাই তার চোখের সামনে ভাসানো হইলো। ভাসানোর পরে সে নিজেই বুঝতে পারলো যে আমার এটা করাটা কি আমার জন্য দরকার। তার মানে ডিসিশন নিল কে? তার লাইফে ডিসিশন কে আমি নিলাম না, তার লাইফে ডিসিশন সেই নিল, বলেন তো শাম্মী? সেই নিল ডিসিশনটা, সেই সেই। নিল। সুতরাং সে আর আমাকে বলবে না আপনি কেন পরামর্শ দেন, এটা দেন সেটা দেন আর কি, হ্যাঁ। সুতরাং এটা সিবিটির স্কিল, এটা খুবই চমৎকার, যে আপনার থট চ্যালেঞ্জ করা, থটকে মডিফিকেশন করা, সক্রেটিক কোশ্চেনিং করা, কোর বিলিফ মডিফিকেশন করা, এগুলির মাধ্যমে মানুষের থট প্যাটার্নের মধ্যে মানে চমৎকার ভাবে চেঞ্জ আসে আর কি। আচ্ছা, আমরা একটু আগাই আর কি, হ্যাঁ, ক্লাসের। তো ভ্যালিডেশনটা কেন ইম্পর্টেন্ট? আমরা স্যার আমি বলতেছি, একটা কথা বলতে চাই। হ্যাঁ, অর্পিতা বলে ফেলেন। স্যার আমরা যদি সবসময় যদি এমপ্যাথেটিক মেন্টালিটি নিয়ে থাকি তাহলে তো আমাদের সাথে কারোর সাথে ঝগড়া লাগবে না, বা কোনো যেমন ডিভোর্সের একটা ব্যাপার আছে, ওই ডিভোর্সটাও তো হবে না। কারণ যে আমার উপর রেগে আছে ওটা আমার উপর রেগে থাকবে না যদি এমপ্যাথেটিক। হ্যাঁ, কথা তো তাই, হবে না তো। আপনি দেখবেন যে মানুষ, আপনি যখন এমপ্যাথেটিক হবেন আপনাকে কলিজা কেটে দিতে চাইবে, সোজা কথা যেটা। আমি আজকে আমার আম্মাকে বলতেছিলাম, আম্মাকে আজকে হসপিটালে একটু ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, আসার সময় গল্প করতেছিলাম তার সাথে বসে বসে। পরে বললাম যে আমার জানেন যে আমি যখন রিহ্যাব সেন্টারে যখন যাই, ওরা আমাকে পীর মনে করে, আমাকে এত ভালোবাসে, হ্যাঁ, লিখে রাখে আজকে সাপ্তাহিক চাঁদরাত, হ্যাঁ। তো আমি যখন এমপ্যাথেটিক হচ্ছি যে একটা মানুষের রিহ্যাব সেন্টারে ভর্তি, তার কেমনটা লাগতেছে, একটা ছেলে মানুষ ভর্তি বা আলাদা জায়গায় আবদ্ধ, তার ফিলিংসটা কেমন, কয়েকটা টাইমে তারা কান্নাকাটি করে, একটা নির্দিষ্ট কিছু টাইম পিরিয়ড আছে, ওই টাইমগুলিতে একটু বোঝার ট্রাই করি যে আল্লাহ, যে অবস্থা তাকে হাউস সিনিয়র করে দেওয়া হয়েছে, কি পরিমাণ তার পেইন হচ্ছে, তার জুনিয়র একজন চলে গেছে, তার ছোট্ট একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে তার দেখতে ইচ্ছা করতেছে। তখন দেখা যায় কি যে ওই মানুষটা যদি আমাকে যদি কিছু যদি বলেও, আমি তার অবস্থান থেকে যখন বোঝার চেষ্টা করি, অনেক জায়গায় অনেক ঝামেলা হয় না। এবং কিছুদিন আগে সবজি কিনতে গেছি, তো বয়স্ক লোক সেটা গেছে, এই দেখ তো দামাদামি করতে পারবেন না। টস করে আমার মাথার মধ্যে আসলো যে যারা একটু বয়স্ক তাদের অনেক সময় কি কাজ করা হয়, যে অনেক সময় হচ্ছে যে মুডটাকে ঠিক রাখাটা টাফ হয়। আর লোক তো একবার আমাকে বলছে, আমি বারবার তার সাথে এরকম করাটা তো ঠিক হচ্ছে না, তার জায়গা থেকে সে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারতেছে না। তখন আমি একটু হেসে দিলাম, হেসে দেখ বললাম যে কাকা এরকম রাগলে তো আর হবে না, তাহলে কিন্তু আসবো না এরা, ঠিক আছে, তাহলে এটা কিভাবে দিবেন, তাহলে এবার সেও হাইসা দিচ্ছে, হাইসাতে পরে আবার কি কাজ করলো, সে ওটাকে করার ট্রাই করলো। আপনি এমপ্যাথিক আরেকজনের অবস্থা যদি বুঝেন, অনেক ঝামেলাই আপনি বের হয়ে আসতে পারবেন, ঠিক আছে। আমরা ওই যে ফোকাসটা, পজিটিভটা আমরা ফোকাস করার ট্রাই করি, নেগেটিভটাকে আমরা জি স্যার। মানে নন জাজমেন্টাল ওয়েতে আমরা আগানোর ট্রাই করি। ওকে,
তাহলে ভ্যালিডেশনটা দিলে কি হবে? ভ্যালিডেশনটা আমার সকল ধরনের রিলেশনশিপের জন্যই প্রয়োজন, স্পেশালি রোমান্টিক রিলেশনশিপ। ঠিক আছে, রোমান্টিক রিলেশনশিপ, এই যে বর্তমানে কমিউনিকেশন গ্যাপ সবচেয়ে বড় একটা প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। মানে একটা একটা যেটা বলতে চাচ্ছে সেটা সে বুঝতে চাচ্ছে না, বুঝতে পারতেছে না। কারণ কি? আমি তাকে ভ্যালিড, আমি এমপ্যাথেটিক হতে পারতেছি না, আমি নন জাজমেন্টাল হতে পারছি না, আমি তার ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করতেছি না। সে বুঝাতে চাইছে একটা, সে বুঝছে আরেকটা, এ কারণে কথাই বলে না, ও বুঝে না, আমার কথাবার্তা বুঝে না, ওটা বললে লাভ নাই, ঠিক না? তো রোমান্টিক রিলেশনশিপ, ফ্যামিলি রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ যেটাই বলেন, প্রত্যেকটা জায়গায় আমার এই ভ্যালিডেশনটা ইম্পর্টেন্ট। আজকে থেকে আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার সম্পর্কগুলো আগের থেকে অনেক বেশি পরিমাণে সুন্দর হয়ে যাবে। ভ্যালিডেশনটা খুবই ইম্পর্টেন্ট চাইল্ডহুডের ক্ষেত্রে। ওই যে আমরা বললাম ছোটবেলায় যদি সে যদি ভ্যালিডেশনটা যদি পায়, আমরা বলি আপনার সন্তান সব আপনাকে যেন এসে যেন বলতে যেন পারে, 3টা দুষ্টামি করছে, একটার কথা শুনেই আপনি টাক করে বন্ধ করে দিলেন, বাকি 2টা বললেন না। তার মানে আমার প্যারেন্টস হিসেবে আমি যদি তাকে যদি ভ্যালিডেট করি, বললাম বাবা তাই হয়েছে, তারপর কি হলো বলো তো, আয় হায় এরকম একটা ঘটনা ঘটছে, তোমরা কয়েকজন মিলে এরকম দৌড়াদৌড়ি করছিলা, আল্লাহ তুমি তোমার ধাক্কা দেওয়ার ফলে ও ব্যথা পাইছে বাবা, তখন তোমার কেমন লাগছিল? আমার না খুব, আল্লাহ তুমি অনেক কষ্ট পাইছিলা। এই যে সে তার সাথে সাথে আগানো, তার ভিতরে একটা ট্রাস্ট তৈরি হয়, আমার বাবা মাকে আমি সব বলতে পারি। আর আমাদের বাচ্চারা বাপ মারে বাঘের মতো ভয় পায়, বাবারে কি পরিমাণ ভয়টা পায়, ঠিক আছে? ইভেনচুয়ালি কন্ট্রোল দেয়ার ইমোশন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি। ছেলে বেবি বাবার সাথে গ্যাপ, ইমোশনালি কানেক্টেড না, কথাই বলতে পারে, এভারেজ সম্পর্ক, ঠিক আছে? কিছু চাইলে মার কাছে চাই, বাবার কাছে চাই, মানে এভারেজ কোন সম্পর্ক, তার মানে ভ্যালিডেটটা হয় না। সন্তানের সাথে 5-10 মিনিট আলাদা করে কথাবার্তা বলবে, এই সময়টা আমাদের হয় না। প্যারেন্টাল ইনভ্যালিডেশন এটা কি কাজ করতে পারে? এটা ডিফিকাল্ট করে ফেলতে পারে তার তার বিহেভিয়ার এবং তার ইমোশনটাকে সে কতটুকু কন্ট্রোল করবে। এটা কি কাজ করতে পারে? এটা পরবর্তীতে তার অ্যাডাল্টহুড লাইফের মধ্যে দিয়েও চলে যেতে পারে। তো ইনভ্যালিডেশনটা সব সময় খুব পেইনফুল। আপনার লাইফে অনেক একটা কষ্ট হচ্ছে, আপনি কাউকে বলতে পারতেছেন না, কেমনটা লাগবে, ঠিক না? তো ভ্যালিডেশন হচ্ছে কাউকে কি মনোযোগ দিয়ে শোনা, তাকে আন্ডারস্ট্যান্ড করতে পারা। ভ্যালিডেশনটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, কেয়ার, কম্প্যাশন অফ পিপল হু আর ইম্পর্টেন্ট টু আস। তার মানে আমি কার প্রতি আমি দেখেন কেয়ার দেখাচ্ছি, যে আমার প্রতি ইম্পর্টেন্স, যখন নাকি আমি অ্যাকসেপ্টেন্সটা রাখতেছি, যখন আমি কেয়ার রাখতেছি, যখন নন জাজমেন্টাল অ্যাটিটিউড রাখতেছি, আমি পজিটিভ রিগার্ড যখন দিচ্ছি, তখন মনে করবে এই মানুষটা আমি তার কাছে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার কিনা সবাই বলেন তো, ভ্যালিডেশনটা কেন দরকার? আমরা একটু দ্রুত আগাই, হ্যাঁ, না হলে আবার শেষ হবে না। এখন আমরা একটু পরেই আমরা কি কাজ করব, আমরা ভ্যালিডেশনটা প্র্যাকটিস করব। আমি আজ করব। জি বলেন স্যার, এমপ্যাথি আর ভ্যালিডেশনের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, আপনি মানে এমপ্যাথিটা হচ্ছে ভ্যালিডেশনের একটা পার্ট। আপনি ভ্যালিডেশন করতে গেলে অনেক কিছু লাগবে। আপনার অ্যাক্টিভ লিসেনিং লাগবে, আপনার আন্ডারস্ট্যান্ড করার ক্ষমতা লাগবে, আপনার নন জাজমেন্টাল অ্যাটিটিউড লাগবে, আপনার এমপ্যাথি লাগবে। এগুলো যদি থাকে তাহলে তাকে আপনি ভ্যালিডেট করতে পারবেন, তার মনটা খুলে এসে কথা বলতে পারবে। বুঝা গেল? তার মানে কি এমপ্যাথিটা হচ্ছে ভ্যালিডেশনের একটা পার্ট। তার মানে এমপ্যাথি মিসিং হলে ভ্যালিডেশন হবে না। মাসে ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখন আমার এই ভ্যালিডেশনের জন্য আমাদের কি দরকার? 1 নাম্বার দরকার যেটা, তার ইমোশনটাকে বোঝার চেষ্টা করা, তার ফিলিংসটাকে, সে কি চায়, তার সাফারিংস, তার লাইফের ডিফিকাল্টিস গুলো একটু বোঝার ট্রাই করা, তার থট গুলিকে বোঝার চেষ্টা করা, তার বিলিভ গুলি, তার ওপিনিয়ন গুলি, তার তার কি কি চিন্তা ভাবনা আসতেছে, তার অ্যাকশন গুলিকে বোঝার চেষ্টা করা। তার মানে 3টা ইম্পর্টেন্ট জায়গা বোঝার চেষ্টা করা, একটা তার ইমোশন, একটা তার চিন্তা, একটা তার অ্যাকশন, ঠিক আছে? তার মানে কি আমি একজনের ইমোশনটাকে বোঝার চেষ্টা করলাম, যে ছোটবেলা থেকে কখনো সে বাড়ির বাইরেও কখনো থাকে নাই, কোনো বান্ধবীর বাসাও থাকে নাই, সেই মেয়েটা পুরা ফ্যামিলি থেকে এসে চিটাগাং থেকে ঢাকা এসে থাকতেছে, তার থটটা কি কাজ করতেছে, তার ফিলিংসটা কেমন কাজ করতেছে। অ্যাডজাস্টমেন্টে তো একটু টাইম লাগবে, আমার সেই টাইমটা তো তাকে দিতে হবে। আমি তো কাইন্ডলি রিকোয়েস্ট করব আপনারা কেউ কেউ একটু ক্যামেরাটা অন করেন, হ্যাঁ, না হলে কি হয়, এই যে অনলাইন ক্লাসগুলিতে একটু পরপর খালি স্লাইডের দিকে চোখ যায়, তো স্লাইডের দিকে চোখ যখন যাবে তখন আপনাদের মনে হবে আমি স্লাইড রিডিং করতেছি, ক্লাস প্রাণবন্ত মনে হবে না। 1-2জনও যদি ক্যামেরা অন যদি থাকেন, আমি বুঝতে পারি যে আপনি ক্লাস বুঝেন কিনা, কারণ আমাদের নন ভার্বাল কমিউনিকেশনটা বেশি ইম্পর্টেন্ট।
রিমেম্বার করা দরকার ভ্যালিডেশনটা এটা কি সবসময় মানে এটা এই না যে আমি তাকে এগ্রি করতেছি, ভ্যালিডেশন মানে এই না আপনি সেটাই পছন্দ করতেছেন, ভ্যালিডেশন মানে এই তার জায়গাটা আপনি বোঝার ট্রাই করতেছেন। ঠিক আছে, এখন মনে করেন যে একজন আসলো, সে মার্ডার করে, সে প্রস্টিটিউশনের মধ্যে আছে, সে হয়তো বা সমকামিতার মধ্যে আছে, তার মানে এটা আপনি সাপোর্ট করতেছেন তা না। ব্যাপারটা হচ্ছে সে একটা জায়গা থেকে এই ঘটনার মধ্যে দিয়ে আসছে, তার ঘটনাকে আপনি বোঝার ট্রাই করতেছেন। ঠিক আছে, তার মানে কি ভ্যালিডেশনের ফলে সেই মানুষ একটা ওয়ার্ম একটা এনভায়রনমেন্ট পাবে, যে যে কোনো জায়গা থেকে সে আমাকে বুঝতে পারতেছে, তার মানে আমি তার ইমোশনকে, তার থটকে, তার অ্যাকশনকে আমি বোঝার ট্রাই করব। একটু পরে আমরা আপনাদেরকে কথা বলাবো। ঠিক আছে, কথা বলানোর পরে দেখি তাহলে আমি একটু ভ্যালিডেট করার জন্য আমি কি কাজ করতে পারি, গাইডেন্সটা শুনেন, এরপরে প্র্যাকটিস অ্যাটেনশন দিব, রোল প্লে করাবো, এখনই রোল প্লে করাবো। এবং রোল প্লে করার জন্য একটু রেডি থাকেন, যাতে বলা না লাগে, ক্যামেরা অন করে কিন্তু দুজনকে রোল প্লে করা লাগবে, যারা করবেন তারাই বেনিফিটেড হবেন। হ্যাঁ ঠিক আছে, সাইকোলজিস্ট হতে গেলে অনেক বেশি এক্সপোজার প্রয়োজন, যত বেশি এক্সপোজার হবে তত বেশি আপনার প্রফেশনাল গ্রোথ হবে। চুপচাপ বসে থাকলে প্রফেশনাল গ্রোথ আপনি আটকে যাবেন, আর এই জায়গায় আপনার কারেকশনের সুযোগ আছে, পরে অ্যাপ্লাইয়ের সময় কোথায় কারেকশন পাবেন বলেন। পে অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে তার বডি, তার মাইন্ড খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করা, কি বলতে চাচ্ছে, কি বুঝাইতে চাচ্ছে। রিফ্লেক্ট ব্যাক, সেটা কথা বলতেছে, এই জায়গাটা আপনি খুব কষ্ট পেয়েছেন, হ্যাঁ এই যে একটু ডিসক্রিপটিভ, হ্যাঁ আপনার বাবা আপনি খুব ভালো রেজাল্ট করার পরও সে মানে সে জাস্ট বললো যে হ্যাঁ ভালো, কিন্তু আপনি আশা করেছিলেন যে আপনার বাবা অনেক খুশি হবে, সেই খুশির ভাবটা যখন আপনি দেখলেন না, তখন আপনার মনে হলো যে আপনার জীবনটা আসলে এত চেষ্টা করে কি লাভ, বাবা মার কাছে কোনো কিছু তো মূল্য পাওয়া যায় না, তার মানে আপনি খুবই মূল্যহীন মনে হন নিজেকে। রিফ্লেক্ট ব্যাক করা তার কথাটাকে। হাজবেন্ড যখন ওয়াইফের সাথে যখন কথা বলতেছে, হ্যাঁ বুঝতে পারছি যে তুমি তো অনেক ট্রাই করছিলে সুন্দর করে রান্না করতে, আমি খাইছি, একটু লবণটা একটু বেশি হয়েছে, ওকে ফাইন, কিন্তু খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, ভাতটা দিয়ে যদি একটু বেশি মতো যদি খাওয়া যায়, লবণটা ততটা বোঝাও যায় না, কিন্তু এরপরও কেউ যখন তোমাকে মানে প্রশংসার পরিবর্তে তোমাকে যখন কটু কথা শোনাইলো, আসলে এই জায়গাটা তোমার খুবই খারাপ লাগছে, আমি আমার নিজেরও, আমার ওই কথাটা শুনে আমার নিজেরও একটু খারাপ লাগা তৈরি হয়েছে আর কি। রিড মাইন্ডস, মানে সে যেটা বুঝাতে চাইছে সেটাই, এই মাইন্ড রিডিং এটা কিন্তু একটা কগনিটিভ এরর। আর রিড মাইন্ড এটা ব্যাপারটা কি, সে যেটা বুঝাতে চাইছে সেটাই যেন আমি বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ওপেন টু কারেকশন, মানে আপনি নিজে একটু বোঝার চেষ্টা করলেন আর কি। হ্যাঁ এখন সে বললো যে না আমাকে প্রেইজ এর ব্যাপারটা না, আসলে যে আমাকে এরপর একটা কথা বলছে, তোমার মা তোমাকে কিছুই শিখায় নাই। ঠিক আছে, তো আমার মা আসলে, আমার বাবা নাই, এরপর আমার মা আমাকে এত কিছু আমাকে ট্রাই করছে, এই জায়গাটা আমি শিখি নাই অনেক সময়, কিন্তু আমার কারণে আমার মা কথা শুনলো, মা ছোট হইলো, এটা এটা ভেবে আমার নিজেকে খুব খারাপ মনে হয়েছে। তার মানে সে যেটা বুঝাইতে চাইছে সেই জায়গাটা বুঝার ট্রাই করা, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করা, তার ইমোশনটাকে, তার থটটাকে, তার অ্যাকশনটাকে খেয়াল করবেন। ভ্যালিডেশন যখন দিব, সলিউশন দেওয়া না, কিন্তু ভ্যালিডেশন, ভ্যালিডেশন মানে তার কথাগুলি শোনা, চুপচাপ করে তার কথা শুনবেন, একটু পর পর একটু ব্যাক করবেন, সে যখন অফ হয়ে যাবে তাকে একটু ব্যাক করলেন যে ও আপনার লাইফে এটা ঘটছে, তারপর কি হলো খুব ইন্টারেস্ট নিয়ে কথাটা শোনার চেষ্টা করে, এরপর কি হলো একটা ঘটনা বলতেছে বাচ্চা, একটু পরে শোনার পর আপনি অনেকটা কাজের মধ্যে চলে গেলেন, কথা বলা তো অনেক বাকি আছে, তার মানে আপনি ইন্টারেস্ট শো করলে তো আপনি জিজ্ঞেস করতে পারবেন তারপর কি হলো বলতো, তার মানে আমি যেন তার কারেন্ট সিচুয়েশনটা যদি একটা ইন্টারেস্ট শো যেন করি, অ্যাকনলেজ করতে পারা যে অ্যাকচুয়ালি সিরিয়াসলি সে যেটা বলতেছে আপনি সিরিয়াসলি সেটা শুনতেছেন, সো ইকুইটি।